আমাকে আসো না। ক্লাস করবে সব মাথা খারাপ করে দেয়, কেউ আসে না। কামলিকা, মর্নিং। আজকে ক্লাস হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন টু অডিটিং, ঠিক আছে? তো অডিটিং ডেফিনেশন কি? অডিট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন। ফার্স্ট ইম্পর্টেন্ট লাইন, ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন মানে কি? নিরপেক্ষ যাচাই, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট মানে নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। কি যাচাই করবে না? ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অফ অ্যান এন্টিটি। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বলতে মানে বুকস অফ অ্যাকাউন্টস, দ্য রেকর্ডস, দ্য ডকুমেন্টস, যা যা ফাইন্যান্সিয়াল যেসব রেকর্ড গুলো মেনটেন করে একটা কোম্পানি বা একটা এন্টিটি, সেই সব এন্টিটি গুলো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো সেগুলো কি করবে? সেটা ইন্ডিপেন্ডেন্টলি সেটা এক্সামাইন করবে, ঠিক আছে? কি জন্য করবে? ওয়েদার প্রফিট মেকিং আর নট প্রফিট মেকিং, মানে এন্টিটিটা ওয়েদার প্রফিট মেকিং হতে হবে বা নন প্রফিট মেকিং হতে পারে। যেমন এনজিও হলো বা কোনো একটা চ্যারিটেবল ট্রাস্ট হলো। তো সেই সব এন্টিটি গুলো কি করে? তারা প্রফিটের জন্য তারা কিন্তু কাজ করে না, ঠিক আছে? আচ্ছা, irrespective of its size or legal structure, when such an examination is conducted in with a view to express an opinion thereon, মানে এক্সামিনেশনটা কি জন্য করা হবে না? উইথ আ ভিউ টু এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন দেয়ন। কি ওপিনিয়ন দেবে? ওপিনিয়ন দেবে যে সেই ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা ঠিক আছে কিনা, মানে তোমার যে অ্যাকাউন্টসটা ঠিকঠাক মেনটেন করেছে কিনা, তার ডকুমেন্টস গুলো ঠিকঠাক আছে কিনা, কোনো ফ্রড হচ্ছে কিনা, সেগুলো কি করবে? সেগুলো একটা অডিটরের কাজ হচ্ছে সেগুলো চেক করবে। তাহলে অডিটর গিয়ে চেক করবে যে ওখানে আদৌ কোনো কোনো ফ্রড হচ্ছে কিনা। ফ্রড হলে তাহলে কি হবে? যেরকম আমাদের ফর এক্সাম্পল আমি কি দেখেছি, হচ্ছে আপনাদের ওই কি বলবো, কয়েকদিন আগে চিট চিট কোম্পানি, চিট ফান্ড যেগুলো ছিল, যেমন ধরুন আপনার সাহারা হলো, তারপরে আপনার আহ একটা নাম ছিল না, ওই রোজ ভ্যালি, এগুলো হচ্ছে চিট ফান্ড, ঠিক আছে? তারপর আরো একটা নাম বলে দিচ্ছি, আর হচ্ছে সাহারা, রোজ ভ্যালি, আর হচ্ছে সত্যম। সত্যম হচ্ছে বিগেস্ট ফ্রড, স্ক্যাম করেছিল সত্যম। সত্যম স্ক্যাম বলে একটা স্ক্যাম আছে, দেখবেন সবাই আপনারা। এখানে কি হয়েছে? এখানে অডিটররা মানে নিরপেক্ষ যাচাই করেনি, ঠিক আছে? তাদেরকে দিয়ে টাকা ফাকা দিয়ে তাদেরকে কিছু একটা মানে প্রভাবিত করে তারা সেই সব রিপোর্ট গুলো, তারা জিনিসগুলোকে বানিয়েছিল। তাহলে এতে কি হবে? ইনভেস্টারের কিন্তু ফ্রড হচ্ছে, ইনভেস্টারের সাথে ফ্রড হচ্ছে। তাহলে ইনভেস্টাররা ইনভেস্ট করবে কেন করবে? সে যখন দেখবে যে হ্যাঁ, কোম্পানি ঠিকঠাক ভাবে মেনটেন করছে, কোম্পানি ঠিকঠাক অ্যাকাউন্ট মেনটেন করছে, তার প্রফিটেবিলিটি আছে, তার ক্যাপিটাল স্ট্রাকচার খুব ভালো, সেখানে মোটামুটি ভালো কাজ বাজ হচ্ছে, ঠিক আছে, সেখানে কোনো ফ্রড হচ্ছে না, তখনই তো ইনভেস্টার ইনভেস্ট করবে। তখন ইনভেস্টার কেন ইনভেস্ট করতে যাবে? তাই না? তাহলে অডিটরের কাজ হচ্ছে কি? অডিটরের কাজ হচ্ছে নিরপেক্ষভাবে যাচাই করবে। নিরপেক্ষভাবে যাচাই কি করবে না? সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যাচাই করবে, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বলতে তোমার অ্যাকাউন্টিং রেকর্ডস হলো, অ্যাকাউন্টস হলো, ডকুমেন্টস হলো, যেসবগুলো অ্যাকাউন্টসে যেগুলো লাগে, ভাউচার্স হলো, সেগুলো ঠিকঠাক ভাবে মেনটেন হচ্ছে কিনা, ঠিকঠাক ভাবে রেকর্ড হচ্ছে কিনা, ঠিক আছে, সেগুলো সেগুলো যাচাই করবে। যাচাই করে একটা ওপিনিয়ন দেবে যে হ্যাঁ, ঠিকঠাক ভাবে অ্যাকাউন্টস মেনটেন হয়েছে। An audit is a systematic examination of financial information, statements, records, operations, and process to ensure accuracy, accuracy মানে ঠিকঠাক আছে, কারেক্ট আছে, ইনকারেক্ট নয়। কমপ্লায়েন্স মানে স্ট্যাটিউটরি লিগ্যাল রিকোয়ারমেন্টস মানে যেগুলো ধরুন, ফর এক্সাম্পল কোনো লাইসেন্স তৈরি হচ্ছে, ঠিক আছে, যেমন ধরুন জিএসটি লাইসেন্স, সরি জিএসটি লাইসেন্স বলছি, জিএসটি রেজিস্ট্রেশন, ঠিক আছে? তো কোম্পানি ঠিকঠাক জিএসটি রেজিস্ট্রেশন নিয়েছে কিনা, কোম্পানি ঠিকঠাক ট্যাক্স পেমেন্ট করছে কিনা, ঠিক আছে, সেগুলো কি করবে? সেগুলো কমপ্লায়েন্স চেক করবে। নেক্সট আসে কি হচ্ছে, সেটা হচ্ছে রিলায়েবিলিটি, মানে আদৌ কোম্পানিটা কি রিলায়েবল না রিলায়েবল নয়, সেটা কি ভরসা করার যোগ্য না ভরসা করার যোগ্য নয়, সেটা অডিটর একটা
তার অডিট রিপোর্টে সেগুলো মেনশন করবে, সেগুলো ওপিনিয়ন দেবে, ঠিক আছে। নেক্সট আসি যেটা হচ্ছে ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ অডিট। The features and characteristics of audit are as follows. যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, খুব ইম্পর্টেন্ট। ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে নিরপেক্ষ। দেখবেন যখন একটা জাজ যখন কোর্টে সে একটা অর্ডার পাস করে, সে কিন্তু নিরপেক্ষভাবে অর্ডার পাস করে। দেখবেন স্ট্যাচুটা আছে না, ওই যে আপনাদের ওই আহ, দেখবেন একটা মূর্তি থাকে, আর চোখে কালো পট্টি দেওয়া থাকে, তো সেটা কি জন্য দেওয়া থাকে, সেটা হচ্ছে নিরপেক্ষভাবে যাচাই, ঠিক আছে। মানে নিরপেক্ষভাবে সে একটা অর্ডার দেবে, কারোর মানে কারোর সঙ্গে কোনো প্রভাবিত না হয়, সেটা একটা একটা অর্ডার দেবে, ঠিক আছে। তাহলে সেখানেও তাই এখানেও তাই হচ্ছে অডিটিং এ ইন্ডিপেন্ডেন্টলি সে অডিটর কাজ করবে, ঠিক আছে। অডিটর্স মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অর্গানাইজেশন বিং অডিটেড টু এনশিওর অবজেক্টিভলি অ্যান্ড ইম্পার্সিয়ালিটি। অবজেক্টিভিটি মানেও তাই, ইম্পার্সিয়ালিটি মানেও তাই, ঠিক আছে। তাহলে সে ইন্ডিপেন্ডেন্টলি সে কাজ করবে, কারোর সাথে প্রভাবিত না হয়ে সে কিন্তু একটা ওপিনিয়ন দেবে, ঠিক আছে। যে হ্যাঁ, ধরুন সাপোজ একটা অডিটর একটা ক্লায়েন্টের কাছে গেছে, সে তার ক্লায়েন্টের বুকস মেনে চেক করতে গেছে, ঠিক আছে। ক্লায়েন্ট তাকে বললো যে দাদা আপনি অত দেখতে হবে না, আপনি এইগুলো কিছু দেখুন, দেখে আপনি চলে যান। তো অডিটর বলবে না দাদা, আমি তো এরকম করতে পারি না, আমার দ্বারা এরকম ভাবে কাজ হবে না, ঠিক আছে। সে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চাইবে, ঠিক আছে। তাকে যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে না দেওয়া হয়, অডিটর তাহলে কি করবে, অডিটর বলবে না আমি কাজ করবো না, আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। অডিটর বলবে আমি আর কাজ করবো না, আমি ছেড়ে দিলাম। সে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, ঠিক আছে। Independence helps maintain the integrity of the audit process and enhances the credibility of audit findings. কি বলছে, ইন্ডিপেন্ডেন্স হেল্পস মেনটেন দ্য ইন্টিগ্রিটি অফ দ্য অডিট প্রসেস। ইন্টিগ্রিটি বলতে and enhances the credibility of the audit findings. Credibility মানে সাপোজ ধরুন আহ, যদি কোনো ফ্রড হয়ে থাকে, সাপোজ মনে করুন অডিট ইন্টেনশনালি ফ্রড করতে চাইছে ইনভেস্টরের সাথে। হ্যাঁ, তো ক্লায়েন্ট এখানে অডিটরকে বললো যে দাদা আপনি এইগুলো চেক করুন, এইগুলো চেক করার দরকার নেই, আমি আপনাকে কিছু টাকা এক্সট্রা দিচ্ছি। অডিটর প্রভাবিত হয়ে গেল, খুব ভালো কথা। অডিটর বললো হ্যাঁ ঠিক আছে চলো, আমার তো ফায়দাই ফায়দা, তাহলে আমি ক্লায়েন্টের হয়ে কাজটা করে দিই। তো ক্লায়েন্টের হয়ে সে কাজ করলো, সে দেখলো যে এইগুলো ফ্রড হচ্ছে, সে ফ্রড জাস্ট দেখলো না, ওভারলুক করে বেরিয়ে গেল। ফ্রডটা ওভারলুক করে বেরিয়ে গেল, ইনভেস্টরকে জানালো না, তার রিপোর্টও গিয়ে জানালো না, সে জাস্ট একদম ওভারলুক করে বেরিয়ে যাচ্ছে, খুব ভালো কথা। ওভারলুক করে বেরিয়ে গেল। এবার পরবর্তীকালে কয়েক বছর পর দেখা গেল যে হ্যাঁ এই কোম্পানিটা ফ্রড করেছে। এই কোম্পানিটা ফ্রড যখনই করবে, তাহলে কি হবে, তার মার্কেটে তার নামটা ডুবে গেল, একদম ডুবে যাবে, ঠিক আছে। আর সাপোজ মনে করো আজকে যদি হিন্দুস্তান ইউনিলিভার যদি কিছু ফ্রড করে থাকে, তো অবভিয়াসলি ব্যাপার, তার 1-2 বছর পর দেখবেন তার নাম ইমিডিয়েটলি পড়ে যাবে, ঠিক আছে। তার শেয়ার প্রাইস দেখবেন পড়ে গেছে, সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করলে তাহলে কি হবে, তার ক্রেডিবিলিটি বাড়বে, মার্কেটে তার নাম, যশ খ্যাতি, তার ক্রেডিবিলিটি সেটা বাড়বে, ঠিক আছে। সে যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে থাকে, তাহলে তার সেই যে ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টের ক্রেডিবিলিটি মার্কেটে বেড়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে কি সিস্টেম্যাটিক প্রসেস। এই প্রসেসটা কিন্তু অডিট প্রসেসটা একটু লেন্দি প্রসেস, ঠিক আছে। এখানে কিন্তু সিস্টেমেটিক্যালি চলতে হয়। মানে আজকে আসলাম আর একদম কাজ শুরু করে ফেললাম, কোথা থেকে শুরু করলাম নিজেই জানি না, ঠিক আছে। সেইভাবে কিন্তু অডিট কিন্তু চালু হয় না। অডিট করতে গেলে তার একটা প্ল্যান লাগে, তার একটা প্রোগ্রাম থাকে, ঠিক আছে। সেইভাবে আমরা প্ল্যান আর প্রোগ্রাম দিয়ে আমরা অডিট চালু করতে থাকি। আচ্ছা, অডিটারে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অডিটারে একটা কোয়ালিফিকেশন থাকে, ঠিক আছে। অডিটার মানে অডিটার হতে গেলে কি লাগে, সাপোজ অডিটার হতে গেলে কি কি লাগে, সেটা হচ্ছে আপনার একটা ডিগ্রি থাকতে হবে। সেই ডিগ্রিটা কি, সেটা ডিগ্রিটা হচ্ছে আইদার ইউ আর টু বি আ কস্ট অ্যাকাউন্টেন্ট অর ইউ আর টু বি আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলে আপনি কিন্তু একটা কোম্পানির অডিটর ফিল্ডে কাজ করবেন। অডিট ইজ আ প্রাইমারি ফিল্ড, ঠিক আছে। মানে প্রত্যেকটা কাজে দেখবেন একটা অডিটের কাজ থাকে, অডিটের মধ্যে অনেকগুলো ভাগ থাকে, সেটা হচ্ছে ট্যাক্সের কাজ থাকে, কিছুটা অ্যাকাউন্টিং এর কাজ থাকে, বিভিন্ন বিভিন্ন পার্টে সেটাকে ডিভাইড করা থাকে, ঠিক আছে। একজন মানে সিএ কিন্তু সব কাজ সে কিন্তু একসাথে করতে চায় না, তার একটা ফিল্ড অফ ওয়ার্ক থাকে, ঠিক আছে। একজন দেখবেন ট্যাক্স নিয়ে কাজ করছে, একজন দেখবেন অ্যাকাউন্টস নিয়ে কাজ করছে, সবাই কিন্তু হ্যাপাজেডলি কাজ করে না। তাহলে কি হচ্ছে, অডিট ইজ a সিস্টেমেটিক প্রসেস। তাহলে অডিটস ফলোজ আ স্ট্রাকচার এন্ড সিস্টেমেটিক অ্যাপ্রোচ ইনক্লুডিং প্ল্যানিং, ফিল্ড ওয়ার্ক, এভিডেন্স গ্যাদার্ড মানে কি, সে কিন্তু প্রত্যেকটা জিনিস যে সে যে ওপিনিয়নটা দিচ্ছে,
ঠিক আছে, তার ওপিনিয়ন দেওয়ার জন্য তার একটা এভিডেন্স লাগে। কোর্টে দেখবেন সবসময় কিন্তু একটা এভিডেন্স সবসময় প্রডিউস করা হয়, ঠিক আছে। মানে কোর্ট কি ভিত্তিতে তার একটা সে একটা অর্ডার দিচ্ছে, তার তো সেই জন্য একটা এভিডেন্স তো লাগেই, তাই না? দেখবেন লয়াররা এসে কিন্তু এভিডেন্স প্রডিউস করে যে হ্যাঁ দাদা দেখুন এই এভিডেন্স আছে, আমার ক্লায়েন্ট কিন্তু এরকম এরকম কাজ করেনি। ঠিক আছে, সে তার এভিডেন্সের মানে ভিত্তিতে সে একটা স্টেটমেন্ট প্রডিউস করে, ঠিক আছে। তাহলে অডিটরের কাজ কি? অডিটরের কাজ হচ্ছে এভিডেন্স তৈরি করবা, মানে এভিডেন্স গুলো গ্যাদার করবা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি অ্যানালিসিস, মানে এভিডেন্স গ্যাদার করে শুধু তো গ্যাদার করলেই তো হবে না, এভিডেন্সটা কি বলতে চাইছে তার একটা অ্যানালিসিস করতে হবে এবং সেটাকে রিপোর্টও করতে হবে। The process is designed to provide reasonable assurance that financial statements and information are free from material misstatements. Material misstatements মানে ওখানে কোনো ইনকারেক্ট কোনো কাজ হচ্ছে না, ইনকারেক্ট কিছু নেই, ইনকারেক্ট কোনো ফিগার্স নেই, ঠিক আছে। মেটেরিয়াল মিসস্টেটমেন্ট মানে কোনো ইনকারেক্ট কোনো ফিগার্স নেই। That the financial statements and information are free from material misstatements. Free মানে ইনকারেক্ট ইনফরমেশন ওখানে কিছু দেওয়া নেই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, রিজনেবল অ্যাসুরেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে কমপ্লিট অ্যাসুরেন্স নয়, ঠিক আছে। রিজনেবল অ্যাসুরেন্স মানে অডিটর তো ধরুন সাপোজ মনে করুন এই হিন্দুস্তান ইউনিলিভার, ঠিক আছে। হিন্দুস্তান ইউনিলিভার বলুন বা প্রক্টর অ্যান্ড গ্যাম্বল বলুন, পিএনজি, তারপর বলুন আইটিসি। তো এদের তো বিজনেস তো অনেকটা বড় বিজনেস, অনেকটাই বড় বিজনেস, ঠিক আছে। অনেকগুলো সেক্টর থাকে। দেখবেন এক একটা কোম্পানি এফএমসি ডিভিশন আছে, এক একটা কোম্পানি দেখবেন, তারপর বিভিন্ন বিভিন্ন ডিভিশন আছে, যেমন ক্লোদিং ডিভিশন একটা আছে, হ্যাঁ, ফ্যাশনের একটা আলাদা ডিপার্টমেন্ট আছে। তো এগুলো কি হয়, অডিটর যখন অডিট করতে যায়, তো প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং মানে আপনার মানে একদম চুল থেকে আরম্ভ করে একদম সেই মাথা অব্দি সে পুরোটা তো দেখতে পারে না, কখনোই সম্ভব নয়। কোনো অডিটরের ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব নয় যে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি জিনিস সে নিখুঁত ভাবে দেখবে, ঠিক আছে। সে নিখুঁত ভাবে কখনোই দেখতে পারে না। তাহলে সে কি করে, সে একটা রিজনেবল অ্যাসুরেন্স দেয়। রিজনেবল মানে একটা মানে কি বলবো, ঠিক আছে, মানে এতটুকু 80% বা 50% এটা বলা যেতে পারে যে এটা ঠিক, মানে তাহলে বাদ বাকিটা তাহলে ঠিক হতে পারে। তাহলে সেটাকে বলা হয় রিজনেবল অ্যাসুরেন্স, নট কমপ্লিট অ্যাসুরেন্স। মানে 100% সে অ্যাসুরেন্স দিচ্ছে না যে হ্যাঁ সেটা ঠিক আছে, মানে 80% বা 50% এরকম ভাবে অ্যাসুরেন্স দেবে যে হ্যাঁ এটা ঠিক আছে। মানে সেগুলো মেন জিনিসগুলো সে জাস্ট দেখে বেরোতে থাকবে যে হ্যাঁ এই জায়গায় ঠিক যখন আছে তখন বাকি জিনিসগুলো ঠিক আছে, ওকে। সেটাকে বলা হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স। নেক্সট হচ্ছে কি প্রফেশনাল জাজমেন্ট মানে প্রত্যেকটা ধরুন এই যে সিএ জিনিসটা, সিএ হওয়াটা, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়াটা, মানে এটা তো কি বলবো, মানে একদিনের কাজ নয়। এটা একটা লাগে হচ্ছে আপনার একটা প্রফেশনাল ডিগ্রি লাগে, ঠিক আছে। প্রফেশনাল ডিগ্রি বলতে যেমন ডক্টর, লয়ার, এটসেট্রা যেরকম, আর তারপরে আর্কিটেক্ট আছে। তো এরা বাজারে সবসময় দেখুন প্রফেশনাল ডিগ্রি নিয়ে বসে থাকে। তো প্রফেশনাল ডিগ্রি ওই যখন একটা জাজমেন্ট দেবে, তো অবভিয়াসলি তার একটা প্রফেশনাল ডিগ্রি চাই, তার একটা ক্যাপাসিটি চাই, তার একটা এক্সপিরিয়েন্স চাই। মানে উইদাউট অ্যান এক্সপিরিয়েন্স, সে একটা ইনএক্সপিরিয়েন্স লোক এসে তো সে একটা মন্তব্য মেরে দিয়ে চলে যেতে পারে না, তাই না? তার একটা এক্সপিরিয়েন্স দরকার, ঠিক আছে। তার একটা প্রফেশনাল জাজমেন্ট দরকার টু অ্যাসেস দ্য সিগনিফিকেন্স অফ ফাইন্ডিংস। মানে সে জিনিসগুলো যে এভিডেন্স গুলোকে বার করলো, তার কি সিগনিফিকেন্স আছে। ইভালুয়েট দ্য এভিডেন্স মানে এভিডেন্স গুলোকে সে অ্যানালিসিস করবে, ঠিক আছে। অ্যান্ড মেক কনক্লুশনস দেয়ারফ্রম, অ্যান্ড মেক কনক্লুশনস অ্যাবাউট দ্য ফেয়ারনেস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ফেয়ারনেস মানে কারেক্টনেস অর ইনকারেক্টনেস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। বোঝা গেল? কারোর এত অব্দি কোনো প্রবলেম হচ্ছে? অর্পিতা, পঙ্কজ? আচ্ছা, নেক্সট আসি যেটা হচ্ছে রিস্ক বেসড অ্যাপ্রোচ, ঠিক আছে। অডিটস আর অফেন কন্ডাক্টেড উইথ আ ফোকাস অন এরিয়াস অফ হায়ার রিস্ক where there is a greater likelihood of material misstatements or fraudulent activities. ওই জন্য আমি কি বললাম একটু আগে, অডিট কিন্তু দেখবেন সবসময় রিজনেবল অ্যাসুরেন্স দেয়। অডিটার কাজ কি, অডিটার কিন্তু প্রত্যেকটা জিনিস নিখুঁত ভাবে দেখতে পারে না। সে কোনগুলো দেখবে না, সেখানে যে জানে যে এইখানে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হওয়ার কারণটা বেশি আছে, মানে সেখানে ফ্রড হওয়ার চান্সটা বেশি, সেখানে কিন্তু অডিটর অডিট করবে, ঠিক আছে। তো সেই জন্যই বলছি সেটা হচ্ছে রিস্ক বেসড অ্যাপ্রোচ। মানে
সবসময় যেখানে হাই রিস্ক আছে সেইখানে অডিটর সবসময় লক্ষ্য রাখবে, সেটাকে বলা হচ্ছে রিস্ক বেস অ্যাপ্রোচ। নেক্সট হচ্ছে এভিডেন্স বেস। এভিডেন্স বেস মানে এভিডেন্স গ্যাদার করতে হবে, ঠিক আছে। মানে অডিটর কখনোই মানে জাস্ট একটা আগুন বাগুন মানে বলে দিল সেটা কিন্তু হবে না, হাওয়ায় কথা বললে কিন্তু হবে না। অডিটরের কাজ হচ্ছে কি, অডিটর কাজ করবে, অডিটর এভিডেন্স জোগাড় করবে যে হ্যাঁ তার অ্যানালিসিসটা ঠিক, সেই যে জাজমেন্টটা দিচ্ছে সেই জাজমেন্টটা ঠিক, সেই জাজমেন্টটা কি কি বেসিসের ভিত্তিতে জাজমেন্টটা দিচ্ছে, তার একটা এভিডেন্স তাকে জোগাড় করতে হবে। সেই ফাইন্যান্সিয়াল রেকর্ড থেকে সেই এভিডেন্স জোগাড় করবে, সে জোগাড় করে সে কিন্তু বলবে যে হ্যাঁ এই এভিডেন্সের ভিত্তিতে আমি এই ওপিনিয়নটা দিলাম যে এখানে ইনকারেক্ট হচ্ছে, এখানে ইনকারেক্ট অ্যাক্টিভিটিস এখানে হচ্ছে, ঠিক আছে। অডিটর্স গ্যাদার এভিডেন্স থ্রু ভ্যারিয়াস মেথড সাচ অ্যাজ এক্সামিনেশন অফ ডকুমেন্টস। সে ডকুমেন্টস চেক করবে, অবজার্ভ অবজার্ভ করবে, যে অবজার্ভ মানে আপনার দেখবে যে এখানে কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা, মানে কোনো এমপ্লয়ি ফ্রড করছে কিনা। এরকম মতো হতে পারে যে সাপোজ মনে করুন যে একটা কোম্পানিতে গেলাম, সে দেখা যাচ্ছে যে কোম্পানির একটা কোনো স্টাফ, সে স্টাফ কিন্তু সে চুরি চামারি করছে, হয়তো কেউ দেখতে পাচ্ছে না, হয়তো কেউ বুঝতে পারছে না, ঠিক আছে। হয়তো কেউ জানে বুঝতে পারছে কিন্তু সে কিন্তু করতে পারছে না, ঠিক আছে। তাহলে অডিটরের কাজ কি, অডিটরের কাজ কি, ওখানে অডিটর গিয়ে দেখবে যে এই এমপ্লয়িটা পার্টিকুলার এমপ্লয়িটা ফ্রড করছে, ওখান থেকে স্টক থেকে কিছু ডিফাইকেশন করছে, স্টক থেকে কিছু মাল চুরি করছে, হঠাৎ করে দেখা যাচ্ছে স্টক স্টক ঠিকঠাকই আছে কিন্তু স্টক থেকে কিছু আইটেম, এক দুটো আইটেম দেখে হয়তো মিস করে যাচ্ছে, কোথা থেকে মেলাতে পারছে না, ঠিক আছে। সেগুলো কিন্তু অডিটরের মানে কাজ হচ্ছে অবজার্ভ করবো, ঠিক আছে। এনকোয়ারি করবে অ্যান্ড কনফার্ম করবে টু সাপোর্ট দেয়ার ফাইন্ডিংস অ্যান্ড কনক্লুশনস। এনকোয়ারি কি, সাপোজ মনে করুন কোনো একটা পার্টির কাছ থেকে, কোনো পার্টি বলতে সেটা ডেটারও হতে পারে, কাস্টমারও হতে পারে, কাস্টমার অথবা সাপ্লায়ার, ঠিক আছে। সাপ্লায়ার অফ র মেটেরিয়াল আর কাস্টমার হচ্ছে আমার যে কাস্টমার, ঠিক আছে। সাপ্লায়ার কাছ থেকে এনকোয়ারি করবে কি তার তার ব্যালেন্স গুলো ঠিক আছে কিনা, মানে তার যে বুকসে যে ব্যালেন্স আর আমার বুকসে যে ব্যালেন্স সেইগুলো ম্যাচ করছে কিনা, ম্যাচ হচ্ছে কি ম্যাচ হচ্ছে না, সেটা যে ডিফারেন্স কেন ডিফারেন্স আসছে সেগুলো প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং সে কিন্তু কনফার্ম করবে, ঠিক আছে। কনফার্ম করবে এবং এনকোয়ারি করবে। নেক্সট আছে হচ্ছে কি কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স মানে লিগাল যে রিকোয়ারমেন্টস গুলো, লিগালি ভাবে সে কাজ করছে কিনা, কোনো কোম্পানি লিগালি সে ইলিগাল ভাবে কোনো অ্যাক্টিভিটিস কিছু করছে কিনা, ঠিক আছে। সেই ইলিগাল অ্যাক্টিভিটিস যদি করে থাকে সেগুলো রিপোর্ট হচ্ছে কিনা, সেগুলো কিন্তু সেই মেনটেন দেখবে, ঠিক আছে। কমপ্লায়েন্স বলতে যেরকম সাপোজ মনে করুন আহ, একটা হলো আপনার জিএসটি রেজিস্ট্রেশন এগুলো আছে, তারপরে হচ্ছে আপনার ঠিকঠাক ভাবে টাইম মতন ট্যাক্স দিচ্ছে কিনা, ঠিক আছে, মানে ট্যাক্স দিচ্ছে কিনা, তারপরে হচ্ছে আপনার কি বলবো, আর হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে যেরকম ল আর রেগুলেশন যেগুলো থাকে না, ইত্যাদি যেগুলো আপনার ধরুন এখন একটা কোম্পানি লাগু হয়ে থাকে, সেগুলো ঠিকঠাক ভাবে মেনটেন হচ্ছে কিনা সেটা হচ্ছে অডিটরের কাজ। নেক্সট হচ্ছে প্রফেশনাল স্কেপটিসিজম। অডিটর্স মেনটেন স্কেপটিক্যাল মাইন্ডসেট। স্কেপটিক্যাল মাইন্ডসেট বলতে ক্রিটিক্যাল মাইন্ডসেট, ঠিক আছে। ক্রিটিক্যাল মাইন্ডসেট, critically assessing information and assumptions to identify potential issues or discrepancies. Professional skepticism. সাপোজ মনে করুন আপনার কোনো একটা কোয়ারি হলো, অডিটর একটা কোয়ারি এসছে, আচ্ছা আপনাদের কোনো অফিসে কি কোনো আদবি অডিট ফডিট কিছু হয়েছে, কি অডিট হ্যান্ডেল করেছেন? কখনো তো হয়েছে, একদিন এক না একদিন তো হয়েছেই। বঙ্গজ জড়িত ছিলেন না কিন্তু কিছু কোনো তো কোয়েশ্চেন কিছু কোয়ারি তো এসছে নিশ্চয়ই, অডিটর তো নিশ্চয়ই কোয়ারি এসছে। তাহলে অডিটরের কাজ কি, অডিটরের কাজ হচ্ছে কোয়ারি তৈরি করা, ঠিক আছে। অডিটরের কোনো একটা জিনিস পয়েন্ট তার ক্লিয়ার হচ্ছে না, সাপোজ মনে করুন সে একটা কোয়ারি করলো যে দাদা এটা কিভাবে কি হয়েছে, সাপোজ মনে করুন কোনো একটা ট্রানজাকশন হয়েছে, সেই ট্রানজাকশন সে বুঝতে পারছে না যেটা কি জন্য ট্রানজাকশনটা হয়েছে, সে জিজ্ঞেস করবে। তার সবসময় কিন্তু মাইন্ডে, সবসময় যে একটা ক্রিটিক্যাল মাইন্ডে তার একটা ক্রিটিক্যাল অ্যাপ্রোচ থাকে, ঠিক আছে। সে কিন্তু সব জিনিস মানে একটু খুঁটিয়ে দেখতে চাইবে, কোনো একটা পার্টিকুলার জিনিস তার মনে হলো যে এই জিনিসটা কি হচ্ছে বুঝতে পারছি না, তো সে কি করবে, যে সবসময় যে সে স্টাফেরা যে আছে বা অফিস যে কোনো স্টাফেরা যেগুলো আছে তাদের সাথে সবসময় সে একটা কমিউনিকেট করবে যে এই প্রবলেমটা কেন হয়েছে, এই জিনিসটা কেন হয়েছে, এই জিনিসটা তার একটা এক্সপ্লানেশন দিন, তার একটা কোয়ারি রেজ করবে, অডিটর একটা কোয়ারি রেজ করবে, আর সেই কোয়ারিকে মানে আনসার করবার কিন্তু লাইব্রেরি থাকলো, স্টাফেদের কিন্তু আনসার করবার লাইব্রেরি আছে, যে কিন্তু যে মানে যে প্রশ্নটা যেটা করছে অডিটর যে প্রশ্ন করছে সেই প্রশ্ন কিন্তু উত্তরটা তাকে দিতেই হবে, ঠিক আছে।
তাহলে অডিটরের কাজ কি? টু আইডেন্টিফাই পোটেনশিয়াল ইস্যুস অর ডিসক্রিপেন্সিস, কোনো ডিসক্রিপেন্সি যদি হয়ে থাকে সেগুলো আইডেন্টিফাই করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি কমিউনিকেশন, এই যে একটু আগে বললাম কমিউনিকেশন, ক্লিয়ার এন্ড ইফেক্টিভ কমিউনিকেশন ইজ এ কি অ্যাসপেক্ট অফ অডিট প্রসেস। মানে অডিটরে কোনো কোয়ারি থাকলে অডিটর কিন্তু চুপচাপ বসে থাকবে না, ঠিক আছে, অডিটর কিন্তু চুপচাপ বসে থাকতে পারে না। সে যাবে কি, সেই ইমিডিয়েটলি যাবে যে সেই ধরুন কোনো একটা পার্টিকুলার ট্রানজাকশন আছে, সে সাপোজ মনে করুন প্লান্ট অ্যান্ড মেশিনারি রিলেটেড কোনো একটা ট্রানজাকশন আছে। তো দেখবেন কোম্পানিতে অনেকগুলো বিভিন্ন আইটেম আছে, যেমন প্লান্ট এন্ড মেশিনারি হলো, ডিপ্রিসিয়েশন হলো, তারপরে ধরুন অনেকে আছে কাস্টমার রিলেটেড কাজ করছে, মানে সিআরএম যাকে বলে, কাস্টমার রিলেটেড ম্যানেজমেন্ট, ঠিক আছে, মার্কেটিং রিলেটেড মার্কেটিং রিলেটেড যে ওয়ার্ক গুলো আছে। তো প্রত্যেকটা ইচ এন্ড এভরি অ্যাক্টিভিটির জন্য একটা একটা স্টাফ মানে করা থাকে, অ্যাপয়েন্ট করা থাকে, ঠিক আছে। তাহলে অডিটর কি করবে, ধরুন পার্টিকুলার একটা জিনিস নিয়ে তার একটা কোয়ারি হলো, ঠিক আছে। তো সেই কোয়ারিটা দেখা যাচ্ছে যে প্লান্ট অ্যান্ড মেশিনারি রিলেটেড কোয়ারি আছে। তো প্লান্ট অ্যান্ড মেশিনারি রিলেটেড কোয়ারি অবভিয়াসলি মার্কেটিং এর লোকের কাছে যাবো না, সে বলতে পারবে না, অবভিয়াস ব্যাপার, খুবই অবভিয়াস ব্যাপার। তাহলে প্লান্ট অ্যান্ড মেশিনারি যে দেখছে তার কাছে আমি যাবো, তার কাছে গিয়ে আমি কোয়ারিটা রেজ করবো যে দাদা এই প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেম কিছু বুঝতে পারছি না, কি হয়েছে জিনিসটা আমাকে একটু বুঝিয়ে বলুন। তাহলে সেই কাজ তার তার প্রধান কাজ কি, তার সেই প্রধান কাজ হচ্ছে কমিউনিকেট করা, ঠিক আছে। সে উইদাউট কমিউনিকেশন বসে থাকবে না। নেক্সট হচ্ছে কি কনফিডেন্সিয়ালি, অডিটর যে এতগুলো যে কাজ করছে, এত যে ইনফরমেশন দেখতে পাচ্ছে, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যে দেখছে, ঠিক আছে, সে কিন্তু কনফিডেন্সিয়ালি কাজ করবে, সে কিন্তু লিক করবে না। সে যা যা জিনিস যে দেখছে, যা যা জিনিস যে বুঝতে পারছে, হ্যাঁ, যা যা জিনিস যে সে যে এতগুলো জিনিস যে আইডিয়া গুলো দেখছে, ঠিক আছে, বাইরে কিন্তু মার্কেটে গিয়ে ফেলাবে না যে হ্যাঁ যে দেখুন এই কোম্পানি খুব বড় বা ভালো কাজ করছে, এই কোম্পানি এই কাজ করতে যাচ্ছে, আপনারা ইনভেস্ট করুন, যেটাকে বলা হয় ইনসাইডার ট্রেডিং, ঠিক আছে। ইনসাইডার ট্রেডিং আমি বলে রাখছি এই পয়েন্টটা, একটু ভালো করে গুগলে সার্চ করবেন, বলে দিচ্ছি। ইনসাইডার ট্রেডিং, ইনসাইডার ট্রেডিং মানে মানে ভেতরে কোনো খবর বাইরে লিক করা, ঠিক আছে, তাকে বলা হয় ইনসাইডার ট্রেডিং। বাইরে লিক করলে কি হবে, বাইরে লিক করলে ইনভেস্টাররা আরো বেশি টাকা ইনভেস্ট করে দেবে। তাহলে আরো বেশি টাকা যদি ইনভেস্ট করে থাকে তাহলে কি হবে, তাদের একটা আনফেয়ার অ্যাডভান্টেজ তৈরি হবে। আনফেয়ার অ্যাডভান্টেজ কেন, আজকে ধরুন সাপোজ মনে করুন একটা কোম্পানি, বলে দিই, উম, কোনো একটা মার্জার হয়েছিল কি রিসেন্টলি, কোনো মার্জার, যাই হোক আমি হিরো হন্ডার কথাটা বলছি, ঠিক আছে। একটা সময় ছিল হিরো হন্ডা একই ছিল, হিরো আর হন্ডা একই ছিল, হিরো হন্ডা নাম ছিল। তো ভেতর থেকে খবর পাওয়া গেল যে হিরো হন্ডা আলাদা হয়ে গেছে, ভেতর থেকে খবর আসলো যে হিরো হন্ডা আলাদা হয়ে গেছে, তাহলে তাদের শেয়ার প্রাইস কমে যাবে, ঠিক আছে। এই যে খবরটা, ভেতরের যে একটা খবর বাইরে লিক করে গেল, তাহলে ইনভেস্টাররা কি হলো, ইনভেস্টার আগে থেকে জানতে পেরে গেল যে হ্যাঁ হিরো হন্ডা আগে থেকে ডিমার্জ করে যাবে। ডিমার্জ মানে দুটো আলাদা ভাগাভাগি হয়ে যাচ্ছে। তাহলে ভাগাভাগি হয়ে গেলে তাহলে কি করবে, তারা তাহলে আর ওই যে কোম্পানিতে যে টাকা লাগিয়েছিল সে টাকাটা লাগাবে না। সে টাকাটা কি করবে, সে টাকাটা ইমিডিয়েটলি তুলে নেবে। তুলে নিলে তাহলে কি হবে, আরো শেয়ার প্রাইসে নেমে যাবে। তাহলে সেটা সেটা তাহলে কি হলো, কনফিডেন্সিয়ালি এটা মেনটেন হলো না। তাহলে মেইন কাজ কি, অডিটর যা বুঝতে পারছে, যা অ্যানুয়াল রিপোর্টে দেখছে, যা সে এতগুলো ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে যে জিনিসগুলো দেখলো, যে জিনিসগুলো সে বুঝলো, সে কিন্তু কনফিডেন্সিয়ালি মেনটেন করবে, সে কিন্তু বাইরে ছড়াবে না। Materiality. Auditors consider materiality when assessing the significance of errors or misstatements in financial statement. Materiality is based on the impact of misstatement would have on the decision making of users of financial statements. Misstatement, materiality মানে কি একটু আগেই বললাম, অডিটরের কাজ কিন্তু প্রত্যেকটা জিনিস ইচ এন্ড এভরিথিং খুঁটিনাটি মানে প্রত্যেকটা জিনিস 100%ই সে চেক করতে পারবে না, ঠিক আছে। তাহলে তার কাজ কি, সেই কাজগুলো সেটা কাজ হচ্ছে কি মেটেরিয়ালি চেক করা, মানে যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আছে, যে যে জায়গাগুলো প্রবলেম মনে হচ্ছে যে এখানে প্রবলেম হতে পারে, এখানে ফ্রড হতে পারে, সে সেই জায়গাগুলোকেই ভালোভাবে দেখবে, ঠিক আছে। তাহলে অডিটর কিন্তু প্রত্যেকটা জিনিস ইচ এন্ড এভরিথিং খুঁটিনাটি সে চেক করতে পারবে না। যেগুলো যেগুলো মিসস্টেটমেন্ট যেখানে যেখানে হওয়ার কথা, ঠিক আছে, সেখানে সেখানে ও ভালোভাবে চেক করবে। নেক্সট আছে যেটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। The audit process includes feedback and opportunities for improvement. Audit methodologies evolve to adapt to changes in business environment, regulations, and risks.
আচ্ছা, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট মানে বিজনেস কিন্তু সবসময় জানবেন একটা ডাইনামিক প্রসেস। বিজনেস ইজ আ ডাইনামিক প্রসেস। ডাইনামিক কেন? মানে ডাইনামিক মানে কি, সবসময় চেঞ্জ হচ্ছে, সবসময় চেঞ্জ হচ্ছে। আজকে ধরুন একরকম নিয়ম, কালকে আরেক রকম নিয়ম। আজকে এই ফ্যাকড়া, কালকে আগামী দিনে এই একটা সমস্যা, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আজকে যেমন একটা সময় ছিল যখন অফলাইনে শুধু ব্যবসা হতো, তাই না? একটা সময় ছিল শুধুমাত্র অফলাইনেই ব্যবসা হতো, বা পড়াশোনা শুধু অফলাইনেই পড়াশোনা হতো, অনলাইনে তখন কেউ পড়াতো না, ঠিক আছে? এখন দেখুন আরো চেঞ্জ হয়ে গেছে, যত দিন আসছে যত জিনিস আরো নতুন নতুন জিনিস ইভলভ করছে, ঠিক আছে? নতুন 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 জিনিস অ্যাডাপ্ট করতে হচ্ছে আমাদেরকে। তাহলে অডিটও সিমিলারলি, অডিটটাকেও সেইভাবে অ্যাডাপ্ট করতে হবে। অডিটরের প্রত্যেকটা জিনিস আজকে যে রেগুলেশন গুলো আছে, কালকে যেটা অবভিয়াস ব্যাপার সেটা কালকে চেঞ্জ হয়ে যেতে পারে। আজকে যে ইনকাম ট্যাক্সের যে রুলস গুলো আছে সেটা কি আগামী দিনে সেটা কি আদৌ লাগু হবে? অবভিয়াসলি না, সেটা আবার চেঞ্জ হবে। প্রত্যেকটা বছরে বছরে কিন্তু সেই চেঞ্জ গুলো কিন্তু আসছে। তাহলে সেই চেঞ্জ যদি আসছে, সেই চেঞ্জ যখন আসছে, তাহলে অডিটটাকেও সেইভাবে অ্যাডাপ্ট করতে হবে, তাই না? Next হচ্ছে কি professional standards. Auditors adhere to professional standards guidelines set by relevant professional bodies such as International Standards on Auditing or generally accepted auditing standards. আচ্ছা, প্রফেশনাল স্ট্যান্ডার্ড মানে কি, অডিট যে অডিট করছে, ঠিক আছে? অডিটর যে অডিট করছে, অডিট করতে গেলে তার একটা স্ট্যান্ডার্ড থাকে, ঠিক আছে? মানে স্ট্যান্ডার্ডে প্রত্যেকটা জিনিস বলা আছে অডিটিং স্ট্যান্ডার্ডে। যেরকম ধরুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, সিমিলারলি অডিটিং স্ট্যান্ডার্ডও আছে, ঠিক আছে? অডিটিং স্ট্যান্ডার্ডে সবকিছু বলা আছে, সবকিছু বলে দিয়েছে যে কিভাবে যাবে, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবে, কিভাবে ক্লায়েন্টের সাথে মিটিং অ্যারেঞ্জ করবে, কিভাবে ক্লায়েন্টের সাথে ডকুমেন্টস গুলো মেনটেন করবে, ঠিক আছে? কি কি ডকুমেন্টস মেনটেন করতে লাগে, এইচ এন্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস অডিটের ক্ষেত্রে যেসব জিনিসগুলো লাগে, যেগুলো কিন্তু অডিটিং স্ট্যান্ডার্ডে বলে দেওয়া আছে। তাহলে অডিটর কি করবে, সেই অডিটিং স্ট্যান্ডার্ড গুলো কিন্তু সে ফলো করতে বাধ্য, তাকে এই অডিটিং স্ট্যান্ডার্ড গুলো ফলো করতে হবে। এমনকি ধরুন আজকে সাপোজ মনে করুন, আজকে একটা অডিটর এসে একটা কোম্পানি অডিট করে চলে গেল, খুব ভালো কথা, অডিট করে চলে গেল, সে ডকুমেন্টস কিন্তু মেনটেন করছে। হ্যাঁ, অডিটরের কাছে একটা অডিট ফাইল থাকে। অডিট ফাইলে ওই সাপোজ মনে করুন হিন্দুস্তান ইউনিলিভারে যে একটা অডিট করলো, তো হিন্দুস্তান ইউনিলিভার থেকে যা যা এভিডেন্স সব গ্যাদার করেছে, যেসব রিপোর্ট গুলো তৈরি করেছে, প্রত্যেকটা রিপোর্টের একটা কপি, ঠিক আছে? প্রত্যেকটা এভিডেন্সের একটা কপি, সরি কপি না, এভিডেন্স গুলো তার কাছে মেনটেন হয়, ঠিক আছে? তার কাছে একটা থাকে, অডিটরের কাছে একটা থাকে। তো কোনটা বলছে না তাহলে সেই জিনিসগুলো সে একটা মেনটেন করে, মানে এভিডেন্স গুলোকে ঠিকঠাক ভাবে মেনটেন করে, ঠিক আছে? একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী তাকে মেনটেন করতে হয়। সে যদি মেনটেন না করে থাকে, ঠিক আছে, তার কিন্তু তার এগেনস্টে কিন্তু একটা ফাইল কেস হয়, ঠিক আছে? সাপোজ মনে করুন আজকে হিন্দুস্তান ইউনিভার্সিটি একটা অডিট করলো, অডিট ফাইল তার রেডি হয়ে গেল, ঠিক আছে? আগামী 8 বছরে বা ধরুন 8 বছরের মধ্যে, 8 বছরের মধ্যে সেই যে অডিটটা করেছে, সাপোজ মনে করুন সিএ, এই হচ্ছে সিএ, এই সিএ অডিটটা করেছে। তো সেই যে অডিটটা করলো, সেই যে অডিট ফাইলটা তৈরি করলো, ঠিক আছে? সেই অডিট ফাইলও কিন্তু চেক হবে। সেই অডিট ফাইলটা যে চেক মানে সেই যে তৈরি করেছে, আরো একজন সিএ কিন্তু অ্যাপয়েন্ট হবে, তাকে বলা হয় পিয়ার রিভিউ। পিয়ার মানে আরো একজন সিএ কিন্তু ইনস্টিটিউট অ্যাপয়েন্ট করবে, ইনস্টিটিউটকে আইসিএআই আইসিএআই অ্যাপয়েন্ট করবে, যে গিয়ে দেখে আসো এই ঠিকঠাক কাজ করেছে তো, বুঝলে? মানে আরো একজন সিএ আসবে, সিএ এসে চেক করবে যে এই তুই তুই ঠিকঠাক কাজ করেছিস তো। সে এসে ফাইল চেক করবে, সে ফাইল চেক করে দেখবে যে ওখানে হ্যাঁ ঠিকঠাক কাজ করেছে, সেই এভিডেন্স গুলো ঠিকঠাক ভাবে নিয়ে এসছে। আরো একজন সিএ আইসিআই কিন্তু অ্যাপয়েন্ট করবে, যে দেখো দেখে আসো এখানে ঠিকঠাক কাজ করেছে কিনা, দেখে আসো তার ফাইল গুলো ঠিকঠাক মেনটেন হয়েছে কিনা। সে যদি ঠিকঠাক ভাবে কাজ না করে থাকে, তাহলে কিন্তু তার এগেনস্টে কিন্তু একটা ফাইল কেস হবে, তার এগেনস্টে ইনস্টিটিউট কিন্তু একটা ফাইল কেস করে দেবে, ঠিক আছে? একটা লসুট কেস করে দেবে যে এই সিএটা ভালো করে কাজ করেনি, এই সিএ ঠিকঠাক ভাবে অডিট করেনি, অডিটিং স্ট্যান্ডার্ড ফলো করেনি, ঠিক আছে? বোঝা গেল? তাহলে অডিটরকে একটা অডিটিং স্ট্যান্ডার্ড মানে ফলো করতে লাগে। অডিট ট্রেল, অডিট ট্রেলটা কি, ওয়েল ডকুমেন্টেড অডিট ট্রেল ইজ মেইনটেইন, প্রোভাইডিং আ রেকর্ড অফ অডিট প্রসেস, ডিসিশনস মেড এন্ড দ্য এভিডেন্সেস অবটেন্ড। ওই যে বললাম অডিট কিন্তু একটা বড় সড়ো একটা ব্যাপার, ঠিক আছে? ছোটখাটো ব্যাপার নয়। তো এটা একদিনে তো হওয়ার জিনিস নয়। তো অনেক কোম্পানি এরকম হয় 6 মাস ধরে অডিট হচ্ছে, 6 মাস, কখনো কখনো দেখবেন 1 বছর ধরে অডিট হচ্ছে, ঠিক আছে? তো 1 বছর ধরে অডিট করতে গেলে অবভিয়াস ব্যাপার যে আজকে গেলাম আর কালকে হয়ে গেল, সেটা তো নয়।
তাহলে আমাকে কি করতে হবে, একটা প্ল্যানিং তৈরি করতে হবে, একটা প্ল্যান থাকবে, একটা প্রোগ্রাম থাকবে, আমার যে স্টাফেরা আছে সেই স্টাফ কি কি কাজ করবে, কোন কোন জিনিসগুলোকে চেক করবে, ঠিক আছে। একজন মানুষ কিন্তু পুরো জিনিস কিন্তু এন্টিটি সে দেখতে পারে না, তাকে এইচ আর এভরি মানে প্রত্যেকটা সেক্টর সেক্টর আলাদা করা থাকে, ঠিক আছে। যে আহ সব সাপোজ মনে করুন আমি হচ্ছি আহ একটা ফার্ম অফ অ্যাকাউন্ট, সিএ ফার্ম একটা আছে, ঠিক আছে। সিএ ফার্ম সে হচ্ছে অ্যাপয়েন্টেড হচ্ছে অডিটর, সে হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভারের অডিটর, ঠিক আছে। খুব ভালো কথা। তো আমি সিএ ফার্মে কাজ করি, আমাকে কাজ দিয়েছে কি, আমাকে কাজ দিয়েছে যে তুমি যাবে, তুমি হিন্দুস্তান ইউনিলিভারে যাবে, গিয়ে দেখবে শুধু সেলস ট্যাক্স গুলো দেখবে, সেল ট্যাক্স রিটার্ন গুলো যে ফাইল করেছে, জিএসটি রিটার্ন গুলো যে ফাইল করেছে, আর ওদের যে বুকস এর সাথে যেগুলো রেকর্ড মেনটেন করা হয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা। তাহলে আমার কাজ কি হলো, আমার কাজ হচ্ছে শুধু জিএসটি কমপ্লায়েন্স গুলো চেক করবার, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং হ্যাজ টু বি সিস্টেমেটিক্যালি মেনটেন, ঠিক আছে। হ্যাপাজেডলি কিন্তু কোনো জিনিস কিন্তু হবে না, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস সিস্টেমেটিক্যালি মেনটেন করা থাকবে, লেখা থাকবে, আর সেই লেখাটা কিন্তু কমিউনিকেট করা থাকবে ক্লায়েন্টের সাথে, যে এই লোকটা আসবে, এই লোকটা এসে আপনার কাছ থেকে এই জিনিসগুলো চেক করবে, আপনার কাজ হচ্ছে সেই জিনিসগুলোকে, সেই ডকুমেন্টস গুলোকে আপনাকে দেখাবার, ঠিক আছে। এই নয় যে আগুন আগুন ভাবে কাজটা হলো, হ্যাপাসেটলি একটা কাজ হয়ে গেল, সেটা কিন্তু অডিট হয় না, এইভাবে কিন্তু অডিট হয় না। একটা সিস্টেমেটিক্যালি প্রসেস থাকে, সেই সিস্টেমেটিক্যালি প্রসেসের জন্য একটা রেকর্ড মেনটেন করা হয়, সেই রেকর্ডটাকে বলা হচ্ছে অডিট ট্রেল, ক্লিয়ার। নেক্সট আসি হচ্ছে অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি একটু আগে বলেছিলাম, ইন্ডিপেন্ডেন্স। ওই ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে অবজেক্টিভিটি। অডিটর্স ট্রাই টু মেনটেন অবজেক্টিভিটি ইন দেয়ার অ্যাসেসমেন্টস, অ্যাভয়েডিং কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট and ensuring their work is impartial and unbiased। সে কিন্তু আনবায়াসলি সে কাজটা করবে, কারোর ভাবে কারোর কোনো কথার মধ্যেও মানে সে প্রভাবিত হয়ে সে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। He is to be impartial in his approach। Report and documentation। The audit process concludes with the preparation of an audit report। অডিট শেষ হচ্ছে কিন্তু একটা রিপোর্ট দিয়ে, ঠিক আছে। প্রত্যেকটা অডিটর কিন্তু একটা অডিট রিপোর্ট তৈরি করে। অডিট রিপোর্ট কি বলে, অডিট রিপোর্টে লেখা থাকে কি, স্কোপ, অবজেক্টিভ, ফাইন্ডিংস অ্যান্ড রেকমেন্ডেশনস। আচ্ছা এক মিনিট, আমি স্কোপটা আমি বলে দিচ্ছিলাম। আচ্ছা, বড় বড় যে ব্যাংক গুলো আছে, ন্যাশনালাইজ যে ব্যাংক গুলো, সাপোজ মনে করুন এলাহাবাদ ব্যাংক হলো, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক হলো, তারপরে আহ, কানাড়া ব্যাংক হলো, এইসব ব্যাংক গুলো তো অবভিয়াস ব্যাপার যে ইন্ডিয়াতে প্রত্যেকটা জায়গাতেই ওদের ব্রাঞ্চ আছে, তাই না? প্রত্যেকটা জায়গাতেই ব্রাঞ্চ আছে, খুব ভালো কথা। তো আপনার কি মনে হয়, এই এতগুলো যে ব্রাঞ্চ আছে অল ওভার ইন্ডিয়াতে যে ছড়িয়ে আছে, একটা ফার্ম অফ অডিটরের পক্ষে সম্ভব সব জিনিস অডিট করবার? হ্যাঁ কি না শুধু বলুন। অবভিয়াস ব্যাপার, সবাই মানে একটা ফার্ম অফ অ্যাকাউন্টস, একটা ফার্ম অফ সিএ ফার্ম, একটা সিএ ফার্ম কিন্তু ইচ অ্যান্ড এভরি জায়গা থেকে, ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চে যেসব অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, যেসব রেকর্ড গুলো যে মেনটেন হচ্ছে, সেগুলো কিন্তু চেক করতে পারবে না। স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। তাহলে তাহলে কি করা যায়? তাহলে একটা ফার্ম অফ অ্যাকাউন্ট দিলে হবে না, একটা সিএ ফার্ম দিয়ে হবে না, তাহলে আরো 4টে 5টা সিএ ফার্ম আমাকে অ্যাপয়েন্ট করতে লাগবে। তাহলে 4টে 5টা সিএ ফার্ম যদি আমি অ্যাপয়েন্ট করি, তাহলে সবার কাজ কি ওই একই জিনিস? সবাইকে কি আমি বলবো যে দাদা আপনারা এই আসুন আর এসে দেখতে থাকুন, যা আপনার মনে হয় যা খুশি দেখতে থাকুন? তো সাপোজ মনে করুন একটা সিএ ফার্ম আছে, সিএ ফার্ম সাপোজ মনে করুন এনসি ব্যানার্জি
এনসি ম্যানেজিং কোম্পানি। আর একটা সিএ ফার্ম আছে লোধা, লোধা অ্যান্ড অ্যাসোসিয়েটস, ঠিক আছে, লোধা অ্যান্ড অ্যাসোসিয়েটস। আরো একটা সিএ ফার্ম আছে, সেটা হচ্ছে আম, লোহিয়া, লোহিয়া অ্যান্ড অ্যাসোসিয়েটস, ঠিক আছে। সাপোজ মনে করুন যে এই তিনটে সিএ ফার্ম আমি অ্যাপয়েন্ট করেছি, তো এই তিনটে সিএ ফার্ম কি হাফাজারগিরি সবকিছু চেক করতে পারবে কি? অবভিয়াসলি না। তাহলে একটা সিএ ফার্মকে আমি বলে দিলাম যে আপনারা শুধু এই এই জিনিসগুলোকে চেক করবেন। অ্যাকচুয়ালি ব্যাংক বলতে পারে না, কোনো ব্যাংকই বলতে পারে না, বলবে একমাত্র যেটা হচ্ছে বলবে কি আরবিআই বলবে। আরবিআই চেক করে দেবে, আরবিআই বলে দেবে। আরবিআই কেন না, আরবিআই হচ্ছে সেই ব্যাংকের মানে বাবা, মোটা কথা ব্যাংকের বাবা, ঠিক আছে। আরবিআই সব রুলস অ্যান্ড রেগুলেশন সেট করে, তার যে অ্যাডভান্স গুলো কি কি আছে সেগুলোকে সেট করে। তাহলে আরবিআই বলে দেবে যে এই সিএ ফার্মকে কি কি করতে হবে, এই সিএ ফার্মকে কি কি করতে হবে, আর এই সিএ ফার্মকে কি কি করতে হবে, ঠিক আছে। প্রত্যেকজনের কাজ কিন্তু আলাদা। আই 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 রিপিট, প্রত্যেকজনের কাজ কিন্তু আলাদা। সে কিন্তু হ্যাপাজার্ডলি ভাবে কোনো কাজ করবে না। সিএ ফার্ম এনসি ম্যানেজিং কোম্পানি, লোধান কোম্পানি কি কাজ করছে না করছে সেটা কিন্তু দেখতে যাবে না, বা লোধান কোম্পানি কি করছে না করছে সেটা এনসি ম্যানেজিং কি করলো না করলো সেটা দেখতে যাবে না। এ কি করছে, বি কি করছে, সি কি করছে আমি দেখতে যাবো না। আমাকে যে কাজটুকু দিয়েছে আমি সেই কাজটুকু করবো। যে কাজটুকু দিয়েছে মানে কি, সেটা হচ্ছে সেটাকে বলা হয় স্কোপ, ঠিক আছে। সেটাকে বলা হয় স্কোপ। তার কাজ ওইটুকু লিমিটের মধ্যে ওইটুকু কাজ তাকে করতে হবে। বুঝা গেল? সবাই বুঝতে পারছো, হ্যাঁ কি না? অবজেক্টিভ, অবজেক্টিভ মানে কি, প্রত্যেকটা জিনিসের একটা অবজেক্টিভ থাকে যে এই জিনিসগুলোকে চেক করলে এই জিনিসটা বেরোবে। মানে ধরুন আমার কাজ হচ্ছে ফ্রড চেক করা, ঠিক আছে। তাহলে ফ্রড যদি চেক করতে চাই, তাহলে ফ্রড চেক করতে গেলে আমাকে কি কি দেখতে হবে? দেখতে হবে কি সেখানে কোনো লস হচ্ছে কিনা, বা লসটা কেন হচ্ছে। হয়তো হতেও পারে যে এরকম ধরুন কোনো একটা কোম্পানি ইচ্ছাকৃতভাবে লস দেখাচ্ছে, ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছে যেখানে লস হচ্ছে। তাহলে আমার কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে সেই জিনিসগুলোকে বার করবা, সেই জিনিসগুলোকে খুঁটিনাটি আমাকে ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে কারণগুলো কেন, কি কারণে লস দেখাচ্ছে, কি কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে সেই অবজেক্টিভ গুলো আমার মেনটেন হচ্ছে কিনা, সেই অবজেক্টিভ গুলো আমি দেখতে পাচ্ছি কিনা সেটা দেখার কথা। নেক্সট হচ্ছে কি ফাইন্ডিংস। ফাইন্ডিংস কি, আমি জিনিসগুলোকে এক্সামাইন করে বার করবো। অ্যান্ড রেকমেন্ডেশন, রেকমেন্ডেশন কি, আমি রেকমেন্ড করবো যে এই জিনিসগুলোকে, এই স্টেপ গুলোকে নিলে এই এই যে লস তৈরি হচ্ছে, এই যে কারণগুলো, এই যে প্রবলেম গুলো যে অ্যারাইজ করছে, সেই প্রবলেম গুলো হবে না। তাহলে অডিটরের কাজ হচ্ছে কি রেকমেন্ড করা একটা স্টেপ বা কোনো কোনো প্রসেসকে, যে এই প্রসেস যদি ফলো করা হয়, যে এই প্রসেস যদি ক্লায়েন্ট ফলো করে থাকে, তাহলে ক্লায়েন্টের যে প্রবলেম গুলো হচ্ছে সেই প্রবলেম গুলো আর হবে না। ক্লিয়ার? Documentation is maintained to support the conclusions. Documentation is maintained to support the conclusions reached during the audit. তাহলে ডকুমেন্টস মেনটেন করবে, আমি একটু আগে বলেছিলাম ডকুমেন্টস মেনটেন করবে, এই যে ডকুমেন্টস মেনটেন করবে টু সাপোর্ট দ্য কনক্লুশনস। কনক্লুশন মানে সেই যে কথাগুলো যে বলছে, সেই যে মানে একটা রেকমেন্ডেশন দিচ্ছে, তার যে অ্যানালিসিস হচ্ছে, সেই যে এভিডেন্স গুলোকে নিচ্ছে, সেই এভিডেন্স গুলোকে একটা মেনটেন করতে হবে, তাকে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, সেই ডকুমেন্টসের ভিত্তিতে সে একটা কনক্লুশন দেবে, সে একটা ওপিনিয়ন দেবে, ঠিক আছে। নেক্সট আসি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটু আগে বলেছিলাম ইন্ডিপেন্ডেন্ট মানে কি। মিনিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্স মিন্স দ্যাট জাজমেন্ট অফ আ পারসন ইজ নট সাবঅর্ডিনেট টু উইচেস অফ অ্যানাদার পারসন। মানে সে কিন্তু নিরপেক্ষভাবে সে কাজ করবে। ইট রিকোয়ার্স দ্যাট হি শুড নট অ্যাক্ট আন্ডার এনি ইনফ্লুয়েন্স, thus he can work in a complete unbiased manner. ক্লিয়ার? খুবই ইজি, একটু আগে বুঝিয়েছিলাম। ওয়াই ইন্ডিপেন্ডেন্স, if auditor maintains high degree of independence, credibility of financial statements is enhanced। মানে তার অ্যাকাউন্টসটা মানে ভরসা করা যাবে, মানে তার অ্যাকাউন্টসটা মানে দেখবেন সবসময় ব্যাংক যখন লোন দেয়, ব্যাংক যখন কোনো একটা কোম্পানিকে লোন দেয়, সে কিন্তু বলে যে দাদা আপনি যে লোন নিতে এসেছেন খুব ভালো কথা, তাহলে আপনাকে আমি কি বেসিসে লোনটা দেবো। তো ব্যাংক বললো যে ব্যাংক তখন বলছে যে আপনি একটা কাজ করতে পারেন, আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নিয়ে আসতে পারেন, ফাইন্যান্সিয়াল আপনার যে রেকর্ডস আছে বা অ্যাকাউন্টস যেটা আছে, কিন্তু সেটাকে কিন্তু সিএপি দিয়ে সাইন করে নিয়ে আসতে হবে।
বুঝতে পারলেন? সিএকে দিয়ে সাইন করে নিয়ে আসতে হবে। সিএকে দিয়ে কেন সাইন করতে হবে? সিএকে দিয়ে সাইন করলে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, জিনিসটা ঠিক আছে, জিনিসটা কোনো ভুল নেই, তার ক্রেডিবিলিটি বাড়লো, সে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে তৈরি করলো সেটা কিন্তু বাড়লো, মানে এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ অ্যাটেস্টেশন সার্ভিস। অ্যাটেস্টেশন সার্ভিস। দেখবেন আপনারা অনেক কিছু ডকুমেন্টস দেখবেন অ্যাটেস্টেড করা থাকে, কোনো বিলে দেখবেন, কোনো বিলে সাপোর্টিং কিছু দিয়েছে, কোনো জেরক্স দিয়েছে, সেটা দেখবেন সবসময় কিন্তু একটা গ্রুপে অফিসারকে দিয়ে সবসময় কিন্তু অ্যাটেস্ট করা থাকে। তো সেই অ্যাটেস্ট কেন করা থাকে? অ্যাটেস্ট করলে কি কি বোঝা যায়? সেই বোঝা যায় যে হ্যাঁ, সেই ডকুমেন্টসটা ঠিক আছে। তাহলে এখানে সি এর কাজ কি? সি এর কাজ হচ্ছে অ্যাটেস্টেশন সার্ভিস। সে অ্যাটেস্টেড করবে যে হ্যাঁ, এই রেকর্ডসটা, এই যে অ্যাকাউন্টসটা যে তৈরি হয়েছে, এই অ্যাকাউন্টসটা ঠিক আছে। বোঝা গেল? তাহলে ব্যাংক সেই ভিত্তিতে সে তাকে একটা লোন অফার করবে, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট অডিট রিপোর্ট উইল বি অ্যাকসেপ্টেড অ্যান্ড রেসপেক্টেড বাই অল স্টেক হোল্ডার্স। বোঝা যাচ্ছে এবার স্টেক হোল্ডার্স মানে ইনভেস্টার্স। ইনভেস্টর হতে পারে, বা ধরুন আপনার কাস্টমারও হতে পারে, বা আপনার সাপ্লায়ারও হতে পারে, বা আপনার এমপ্লয়িও হতে পারে। আচ্ছা মনে করুন, এমপ্লয়ি কেন বললাম? সাপোজ মনে করুন এক্স ওয়াই এর জেড কোম্পানি সবে সবে তৈরি হয়েছে, এক বছরও হয়নি লঞ্চ করেছে, ঠিক আছে? এক বছরও হয়নি লঞ্চ করেছে। তারা আপনাকে একটা অফার করলো, খুব ভালো টাকা স্যালারি, মনে করুন যে 1 কোটি টাকা স্যালারি অফার করেছে। ও, আপনার তো দেখে একদম মুখ ফুলিয়ে উঠলো, ও 1 কোটি টাকা স্যালারি, তো লোভ সামলানো যাচ্ছে না। আমি ঝাঁপিয়ে পড়লাম যে হ্যাঁ ঠিক আছে চলো, 1 কোটি টাকা স্যালারি অফার করেছে, নতুন নতুন কোম্পানি এসছে, খুব ভালো ভালো, অফার তো পেয়ে গেছি, চলো গিয়ে জয়েন করে যাই। আপনি জয়েন করে গেলেন, খুব ভালো কথা, আপনি জয়েন করে গেলেন। কিছুদিনের মাথায় বোঝা গেল, কিছুদিনের মাথায় দেখা গেল যে কোম্পানিটা অ্যাকচুয়ালি শর্ট করছে, কোম্পানিটা অ্যাকচুয়ালি শর্ট করছে, অডিটার এসে ধরা পড়েছে। এবার আপনি বুঝতে পারছেন যে কোম্পানি আর থাকবে না, উঠে যাবে। আর দেউলিয়া হয়েই গেছে, মানে হাফ দেউলিয়া হয়ে গেছে। ফর এক্সাম্পল যেরকম ডিউক, ডিউকের যে বাইকগুলো থাকে না, দেখবেন ওটা একটা রিপোর্ট বেরিয়েছে, দেখবেন ওরা দেউলিয়া হয়ে গেছে, কিছুদিন পরে ওটা মার্কেটে বিক্রি হয়ে যাবে। তো দেউলিয়া হয়ে গেল, খুব ভালো কথা। তো আপনি কি, তো আপনার কাজ কি আগে? আপনার কাছে আগে অফারটা আসলো, আপনি কি ইমিডিয়েটলি ঝাঁপিয়ে পড়বেন না একটু সময় দেবেন? সময় দিয়ে আগে যাচাই যাচাই করবেন যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা, সবকিছু কোম্পানিটা আদৌ ঠিকঠাক কাজ করছে কিনা। নর্মালি কোনো একটা সিএ যদি জব করতে যায় মার্কেটে, সে কি করে আগে জানেন? কোম্পানিতে ধরুন অনেক কোম্পানি আছে, ইমিডিয়েটলি তাকে অফার, খুব ভালো একটা অফার করলাম, সাপোজ মনে করুন 1 কোটি টাকা জব অফার করে, সে কিন্তু ইমিডিয়েটলি ঝাঁপিয়ে পড়ে না। সে কিন্তু আগে কোম্পানির ফাইন্যান্সিয়াল রেকর্ড আগে চেক করবে, নেট থেকে বার করবে, নেট থেকে বার করে করে দেখবে যে কোম্পানি কিভাবে কিভাবে কাজ করছে, কি কি কাজ করছে, সেই কাজগুলো আদৌ ঠিকঠাক কিনা, সেই কাজগুলো আদৌ আদৌ কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস আছে কিনা। সিএস জানে, আর ওর কাছে নলেজ প্রচুর, প্রচুর নলেজ, প্রচুর পেটে বিদ্যা। তো সে কি করবে, সে ওই জিনিসগুলোকে বার করবে, খুঁটিয়ে খুঁটিয়ে বার করবে, বার করে দিতে দিতে দেখবে যে এই কোম্পানি কিন্তু শর্ট করছে, 11 টাকা অফার করেছে, ইমিডিয়েটলি সে রিজেক্ট করে দেবে। বোঝা গেল? তাহলে ইন্ডিপেন্ডেন্ট অডিট রিপোর্ট হলে কি হবে? It will be accepted and accepted by all stakeholders. নেক্সট আছে যেটা হচ্ছে অ্যাডভান্টেজেস অফ ইন্ডিপেন্ডেন্ট অডিট। রিলায়েবিলিটি অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, একটু আগেই বললাম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে নিয়ে সে একটা মানে রিলায়েবল হতে পারে, ঠিক আছে? রিলায়েবল হতে মানে ভরসাযোগ্য, ভরসাযোগ্য অ্যাকাউন্টসটা মেনটেন, মানে অ্যাকাউন্টসটা ভরসাযোগ্য হবে। যে ইন্ডিপেন্ডেন্ট অডিট রিপোর্ট, হ্যাঁ তাহলে ইন্ডিপেন্ডেন্ট অডিট রিপোর্ট এনহান্সেস দ্য রিলায়েবিলিটি এন্ড ক্রেডিবিলিটি অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন presented in the company's financial statements. External auditors provide assurance that the financial statements and are free from material misstatements. আচ্ছা, এক্সটার্নাল অডিটর বলতে, এক্সটার্নাল অডিটর বলতে
এক্সটার্নাল অডিটর, তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল অডিটর। আর ইন্টারনাল অডিটর কে? ইন্টারনাল অডিটর কে? কারেক্ট, কারেক্ট, কারেক্ট। কোম্পানির মধ্যেই ঢুকে আছে ইন্টারনাল অডিটর। কোম্পানির এমপ্লয়ি, অনেক সময় কোম্পানির এমপ্লয়িরাই কিন্তু কোম্পানির ইন্টারনাল অডিটর হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু সেটা ব্যাংকের ক্ষেত্রে নয়, আমি কিন্তু কোম্পানির ক্ষেত্রে বললাম। অনেক সময় কোম্পানির ক্ষেত্রে কোম্পানির অনেক এমপ্লয়িকে হায়ার করা হয়, ঠিক আছে? সে হায়ার করা হয় ফর দ্য পারপাস অফ ইন্টারনাল অডিটরের জন্য, ঠিক আছে? সেক্ষেত্রে সে কি করবে, তার কাজ হচ্ছে ভেতরে যে পোর্শন গুলো আছে, ভেতরে যে কাজ কাম হচ্ছে, ভেতরে যে অপারেশন গুলো, অপারেটিং যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, সেগুলোকে চেক করা হয়। এফিসিয়েন্সি গুলো চেক করবে যে হ্যাঁ ঠিকঠাক স্টাফেরা কাজ করছে, কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? সে সে কি করবে, সেই ইন্টারনাল ম্যাটার গুলো সে চেক করবে। আর রেশন অডিটর এসে কি করবে, রেশন অডিটর এসে দেখবে, বাইরে থেকে আসবে, বাইরে থেকে এসে মানে কোনো ফার্ম অফ অডিটরকে হায়ার করবে, হায়ার করে এসে বলবে যে এটা হচ্ছে রেশন অডিটর, ঠিক আছে? আর ইন্টারনাল অডিটর কি কোম্পানির ভেতরে থাকে। নেক্সট হচ্ছে কি ইনভেস্টর কনফিডেন্স। তাদের রিলায়াবিলিটি যদি বাড়ে, কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে যদি রিলায়াবিলিটি বাড়ে, তার যদি অ্যাকাউন্টসের যে ভরসাযোগ্য যদি হয়ে থাকে, তাহলে অ্যাকাউন্ট যদি ভরসাযোগ্য হয়ে থাকে, তাহলে স্বাভাবিক ব্যাপার, ইনভেস্টররা আরো বেশি কনফিডেন্ট হতে পারবে, তাই না? ইনভেস্টররা আরো বেশি কনফিডেন্ট হবে যে চলো চলো, এই কোম্পানিটা খুব ভালো কাজ করছে, এর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব ঠিকঠাক আছে, অডিটররা ঠিকঠাক ভাবে সাইন করেছে, চলো এই কোম্পানিটা খুব ভালো ভালো আছে মোটামুটি, তাহলে এখান থেকে আমরা ইনভেস্ট করতে পারি। আগামী দিনে দেখা যাচ্ছে যে আগামী দিনে এই কোম্পানিটা ভালো গ্রো করবে, 20% মতন গ্রো করবে, চলো এই কোম্পানি তাহলে আমরা ইনভেস্ট করতে ইজিলি পারবো, কোনো অসুবিধা আমাদের হবে না, মানে বুকে হাত রেখে আমরা করতে পারি, কোনো অসুবিধা হবে না। নেক্সট হচ্ছে কি ক্রেডিবিলিটি অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস। ক্রেডিবিলিটি মানে ওই যে বললাম, অ্যাটেস্টেড কেন করা হয়, অ্যাটেস্টেড কেন করা হয়, গ্রুপে অফিসার অ্যাটেস্ট কেন করে? ডকুমেন্টস ঠিক আছে, ডকুমেন্টস ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, কোনো কোনো ভুল নেই, নির্ভুল, তাহলে ইন্ডিপেন্ডেন্ট অডিট কন্ট্রিবিউট টু দ্য ওভারঅল ক্রেডিবিলিটি অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস অফ আ কোম্পানি। বুঝতে পারছো? The audit opinions serves as a seal of approval, indicating that the financial statements are prepared in accordance with applicable accounting standards and fairly represent the company's financial position. Fairly represent মানে ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করছে, কোনো অসুবিধা হচ্ছে না। কমপ্লায়েন্স উইথ রেগুলেশন, একটু আগে বলেছিলাম কমপ্লায়েন্স, প্রত্যেকটা জিনিসের যে লিগাল অ্যাক্টিভিটিস বা লিগাল যে স্ট্রাকচার গুলো আছে, ইনকাম ট্যাক্সের রুলস অ্যান্ড রেগুলেশন ঠিকঠাক ফলো হচ্ছে কিনা, জিএসটি রুলস অ্যান্ড রেগুলেশন গুলো ঠিকঠাক ফলো হচ্ছে কিনা, এইগুলো ঠিকঠাক ভাবে মেনটেন হচ্ছে কিনা, সেটা অডিটরের কাজ। ফ্রড ডিটেকশন এন্ড প্রিভেনশন মানে অডিটর কি চেক করবে, ফ্রড হচ্ছে কিনা, ফ্রড যদি হয়ে থাকে সেই ফ্রডটাকে কিভাবে প্রিভেন্ট করবে, সেই ফ্রডটা মানে কিভাবে, মানে কোন স্টেপ বা কোন পদক্ষেপ নিলে সেই ফ্রড গুলো আর হবে না, আগামী দিনে সেই ফ্রড গুলো মানে ইজিলি ভাবে ইরাডিকেট হয়ে যাবে, কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে? তাহলে নেক্সট হচ্ছে কি স্টেক হোল্ডার প্রোটেকশন। স্টেক হোল্ডার প্রোটেকশন মানে স্টেক হোল্ডার একটু আগে বলেছিলাম, স্টেক হোল্ডার কাদেরকে বলে, গভর্নমেন্ট হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, নেক্সট কে হতে পারে, এমপ্লয়ি হতে পারে, নেক্সট কে হতে পারে, ইনভেস্টর হলো, নেক্সট কে আছে, কাস্টমার হলো, নেক্সট কে সাপ্লায়ার। এদেরকে বলা হয় স্টেক হোল্ডার, একত্রিত ভাবে বলা হয় স্টেক হোল্ডার। আচ্ছা গভর্নমেন্ট কেন, কেন গভর্নমেন্ট ওখান থেকে একটা রেভিনিউ পায়, কোনো একটা কোম্পানি থেকে গভর্নমেন্ট কি কোনো রেভিনিউ পায় না? হ্যাঁ পায়, জিএসটি পায়, ইনকাম ট্যাক্স আছে, হাবি জাবি যত রকমের ট্যাক্স আছে, এক্সাইজ আছে, কাস্টমস আছে, ইত্যাদি, মানে মানে এটসেট্রা এটসেট্রা, মানে একদম মানে লাগু হয়েই আছে, পি ট্যাক্স আছে, অনেকগুলো ট্যাক্স ওখান থেকে পায়। তাহলে সে হচ্ছে কি, সে হচ্ছে একটা স্টেক হোল্ডার, গভর্নমেন্ট হলো একটা স্টেক হোল্ডার। তাহলে স্টেক হোল্ডার প্রোটেকশন, প্রোটেকশন কেন না, তাদের তাদের কোনো টাকা ডুবে যাবে, ডুবে যাওয়ার কোনো চান্স নেই। তাহলে অডিটর যদি অডিট করে থাকে কোনো একটা কোম্পানির অ্যাকাউন্টস কে, তাহলে ওখানে স্টেক হোল্ডার একটা প্রোটেকশন, তার টাকা সেফ, সেটা টাকাটা লাগিয়েছে, কোনো একটা ইনভেস্টর যে টাকাটা ওখানে যে ফ্লো করিয়েছে, টাকাটা যে দিয়েছে, ক্যাপিটাল যে দিয়েছে, ক্যাপিটাল যে ইনভেস্ট করেছে ওখানে, সেটা কিন্তু সেফ, সেটা কিন্তু ডুবে যাবে না, ডুবে যাওয়ার কোনো চান্স নেই। Next is board accountability. Audit holds the company's board of directors and management accountable for the accuracy of financial reporting. Knowing that independent assessment will take place encourages responsible financial management practices. আচ্ছা আপনারা বলুন তো,
কোম্পানি, কোন একটা বড় কোম্পানি, সাপোজ মনে করো হিন্দুস্তান ইউনিলিভার। আচ্ছা, হিন্দুস্তান ইউনিলিভার ইজ আ পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড মানে কেউ বলতে পারবে পাবলিক লিমিটেড মানে? পাবলিক লিমিটেড মানে কি? কোনো আইডিয়া কিছু বলো তো, মাথায় তো কিছু আসছে না বাবা, কিছু মতো বলুন। সব আমি বলতে থাকবো 1 ঘন্টা ধরে? বলে বলে তো আমার গলা শুকিয়ে আসছে আমার। বলুন, পাবলিক লিমিটেড মানে কি? পাবলিক লিমিটেড। হ্যাঁ হ্যাঁ। অর্পিতা। অর্পিতা, কোনো আইডিয়া? না। আচ্ছা, পাবলিক লিমিটেড আর প্রাইভেট লিমিটেডের মধ্যে একটা ছোট্ট একটা ফারাক আছে, ঠিক আছে? পাবলিককে, যেখানে টাকা পাবলিক দিচ্ছে, প্রাইভেট কে যেখানে টাকা, মানে আমারই কোম্পানি আর আমারই টাকা আছে, আমারই কোম্পানি আমার টাকা আছে, সেটা হলো প্রাইভেট লিমিটেড। পাবলিক মানে পাবলিকের টাকা ওখানে ঢুকে আছে, ঠিক আছে, তাকে বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি। কি করে টাকা ঢুকবে? শেয়ারের মাধ্যমে, শেয়ার, নট ইন নট ইন দ্য টার্মস অফ মানি। মনে থাকে যেন, প্রাইভেট লিমিটেড আর পাবলিক লিমিটেড কিন্তু সবসময় কিন্তু শেয়ারের মাধ্যমেই থাকে। শেয়ার কি, এখানে পাবলিক পাবলিক টাকা দিচ্ছে, পাবলিক টাকা দিচ্ছে কিসে? মানে শেয়ারের মাধ্যমে পাবলিক ওখান থেকে কিনছে। সাপোজ মনে করুন হিন্দুস্তান ইউনিলিভার, তার শেয়ার আছে, সে শেয়ারটা কোথায় দিচ্ছে না, সে শেয়ারটা দিচ্ছে শেয়ার মার্কেটে দিচ্ছে। শেয়ার মার্কেটটা কোথায়? এনএসি অথবা বিএসসি। এনএসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বিএসসি মানে বম্বে স্টক এক্সচেঞ্জ। দালাল স্ট্রিট যাকে বলা হয়, ঠিক আছে, বম্বে স্টক এক্সচেঞ্জ মানে দালাল দালাল স্ট্রিট। ওখানে লিস্টিং করে দিল, ওখানে লিস্টিং করার পর তাহলে ফায়দা কি হলো? ফায়দা হলো পাবলিকরা এসে আমাকে টাকা দিচ্ছে, পাবলিকরা ওখান থেকে টাকা শেয়ারে ইনভেস্ট করছে, তাকে বলা হয় পাবলিক লিমিটেড। প্রাইভেট লিমিটেড কি? প্রাইভেট লিমিটেড বাবা আমার টাকা আমার কাছেই থাকে, ঠিক আছে, আমার টাকা আমি শেয়ার তৈরি করেছি, হ্যাঁ আমি শেয়ার তৈরি করে ভাই আমি রাখলাম, ইনভেস্ট করলাম, ওটা আমারই টাকা, আমার কেউ ওখানে কোনো পাবলিকের কোনো কোনো লেনদেন নেই, ঠিক আছে, সেটাকে বলা হয় পাবলিক আর প্রাইভেট, ঠিক আছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট অডিট প্রোটেক্টস দ্য ইন্টারেস্ট অফ, সরি এটা না, বোর্ড অ্যাকাউন্টেবিলিটি। অডিট হোল্ডস দ্য কোম্পানি বোর্ড অফ ডাইরেক্টরস। তো বোর্ড অফ ডাইরেক্টরস কে, এত যে কোম্পানি, যে পাবলিক লিমিটেড কোম্পানিতে অবভিয়াস ব্যাপার, তাহলে পাবলিক যদি টাকা দিয়ে থাকে তাহলে পাবলিক মালিক, তাই না? পাবলিক যদি টাকা দিয়ে থাকে, টাকা দিয়ে ইনভেস্ট করে থাকে, তাহলে অবভিয়াস ব্যাপার, তাহলে পাবলিক তাহলে মালিক হয়ে গেল, তাই না? পাবলিক যদি মালিক হয়ে থাকে, তাহলে পাবলিক কি গিয়ে কি কোম্পানি চালু করবে? বলুন, পাবলিক তো টাকা ইনভেস্ট করেছে কোম্পানিতে, তাহলে কি পাবলিক গিয়ে ওখানে কোম্পানি দেখবে কোম্পানি ঠিকঠাক ভাবে মেনটেন হচ্ছে কিনা, কোম্পানি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা? দেখতে পারে না। তাহলে দেখবে কে? পাবলিকের হয়ে দেখবে হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টরস। পাবলিকের হয়ে দেখবে কে? বোর্ড অফ ডাইরেক্টরস। একটা ডাইরেক্টর অ্যাপয়েন্ট করা থাকে, একটা না অনেকগুলো ডাইরেক্টর থাকে, সরি, অনেকগুলো ডাইরেক্টর এসে তাদের কাজ হচ্ছে কি, সেই যে বোর্ড অফ ডাইরেক্টর আছে তারা প্রত্যেকটা মানে প্রত্যেকটা জিনিস ডিসিশন নেবে, তাদের ফাইন্যান্সিয়াল মানে ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবে, অপারেটিং ডিসিশন নেবে, যে হ্যাঁ এই এখানে যেখানে আমাদের কোম্পানি ব্রাঞ্চ খুলবো আমরা, হ্যাঁ এই অ্যাক্টিভিটি গুলো আমরা ওখানে করবো, আমাদের কাজ এইভাবে রেভিনিউ আমরা ওখান থেকে জেনারেট করবো, আমরা এলাহাবাদে একটা ব্রাঞ্চ খুলবো, এলাহাবাদে এই ব্রাঞ্চ খুলে আমাদের এলাহাবাদ থেকে একটা রেভিনিউ জেনারেট হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ব্রাঞ্চ খুলবো, ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের একটা রেভিনিউ জেনারেট হবে। তোদের কাজ হচ্ছে এই কাজ, ঠিক আছে। তাহলে কোম্পানি হয়ে পাবলিকের হয়ে কে কাজ করছে না? বোর্ড অফ ডাইরেক্টরস। তাহলে বোর্ড অফ ডাইরেক্টরস যখন কাজ করছে, তাহলে অডিটর তাহলে কাকে রেসপন্সিবল মানবে? অবভিয়াস ব্যাপার, বোর্ড অফ ডাইরেক্টরস রেসপন্সিবল মানবে। সেটা কখনোই কোনো যদি ভুল কাজ যদি কিছু হয়ে থাকে, যদি কোনো কোম্পানি যদি ফ্রড হয়ে থাকে, তাহলে অবভিয়াস ব্যাপার সেই কি অডিটরকে কি পাবলিককে কি ধরবে? পাবলিক তো কিছু করেনি, পাবলিক তো একটা ইনভেস্টার, একটা সামান্য ইনভেস্টার,
তাহলে কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে কাকে ধরবে? না, বোর্ড অফ ডাইরেক্টরস কে কি ধরবে? অ্যান্ড ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট মানে স্টাফ, স্টাফের আছে, যেসব এমপ্লয়িরা আছে তাদেরকে গিয়ে ধরবে, তাদেরকে গিয়ে আগে কান ধরে নিয়ে আসবে যে এই তোরা তো তোরা ফ্রড করেছিস কেন সেটা আমাকে বল, সেটা কি করেছিস তোরা আমাকে এখানে জানা। তাহলে বোর্ড অফ ডাইরেক্টরস and management accountable for the accuracy of financial reporting, knowing that an independent assessment will take place encourages responsible financial management practices. বোঝা গেছে জিনিসটা? Access to capital. Companies with independent audit may find it easier to access capital through loans or by issuing securities. একটু আমি কি বলেছিলাম? লোন। ইন্ডিপেন্ডেন্ট অডিট থাকলে, ইন্ডিপেন্ডেন্ট অডিট রিপোর্ট থাকলে কোম্পানির ক্ষেত্রে সেই লোন নেওয়াটাও ইজি ব্যাপার। ব্যাংকের কাছে যাবে, ব্যাংকের কাছে গিয়ে বলো দাদা এই হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট অডিট রিপোর্ট, এই হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অডিটের স্ট্যাম্প আছে, আপনি নির্ভয় আপনি আমাকে লোন দিতে পারেন। ঠিক আছে, লোন তাহলে দিয়ে দিল, কোনো অসুবিধা হলো না। লেন্ডার্স এন্ড ইনভেস্টার্স আর মোর লাইকলি টু প্রোভাইড ফান্ডস। লেন্ডার মানে কি? লেন্ডার মানে হচ্ছে কোনো সাপ্লায়ার বা কোনো ক্রেডিটর, ব্যাংকও হতে পারে, ব্যাংক লোন দিচ্ছে সে হচ্ছে লেন্ডার। ঠিক আছে, লেন্ডার এবং ইনভেস্টার কোনো প্রবলেমই হবে না, এদের কাছে কোনো ব্যাপারই না। একবারে জাস্ট দেখবে যে হ্যাঁ অডিট রিপোর্ট তৈরি আছে, অডিট রিপোর্ট একদম পুরো ফার্স্ট ক্লাস, স্ট্যাম্প আছে, স্ট্যাম্প সি এর থাপ্পা মারা আছে, কোনো অসুবিধা নেই, দিয়ে দাও, টাকা দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। Improve corporate governance. Independent audit contributes to improve corporate governance by promoting transparency and accountability. Companies with strong corporate governance practices are generally more attractive to investors and stakeholders. Transparency এবং accountability. Transparency মানে প্রত্যেকটা জিনিস ট্রান্সপারেন্ট, মানে কোনো লুকোচুরি কোনো ব্যাপার নেই। Accountability. Accountability মানে liability, মানে সে কোনো যদি সে কিছু ভুল করে থাকে সে কিন্তু মেনে নিচ্ছে যে আমি ভুল করেছি, আমি লায়াবল, আমি অ্যাকাউন্টেবল, তাকে বলা হয় অ্যাকাউন্টেবিলিটি। আমাদের প্রাইভেট প্রাইভেট কোম্পানি আর গভর্নমেন্ট, প্রাইভেট কোম্পানি এবং গভর্নমেন্টের মধ্যে একটাই ফারাক, এই অ্যাকাউন্টেবিলিটির জন্য। দেখবেন প্রাইভেট কোম্পানিতে কি হয়, সাপোজ মনে করুন কোনো একটা সেল করেছে, কোনো একটা পার্টিকে সেল করেছে, ঠিক আছে, পার্টিকে সেল করেছে, পার্টিকে সেল করতে গিয়ে দেখা গেছে কোনো একটা মাল, সাপোজ মনে করুন কোনো একটা মাল 500 টাকার মাল খারাপ বেরিয়েছে, খারাপ বেরিয়েছে। এবার পার্টি তাকে ইমিডিয়েটলি কনফার্ম করলো, পার্টি তাকে ফোন করে বললো যে দাদা আপনার 500 টাকার মাল খারাপ বেরিয়েছে। ভালো কথা, খারাপ বেরিয়েছে। তো কোম্পানির যে এমপ্লয় ছিল সে ওভারলুক করে বেরিয়ে গেছে, কোনো রকমের সে একটা ওভারলুক করে বেরিয়ে গেছে। তো কোম্পানির যে এমপ্লয়ি আছে তার উপরও একটা ম্যানেজার আছে, তাই না, তার উপর একটা ম্যানেজার আছে। তো দেখবেন প্রত্যেকটা যখন মেল তৈরি হয় না, ইমেল যখন করে কোনো একটা কোম্পানি, যখন ইমেল করে, দেখবেন বড় বড় কোম্পানি যখন ইমেল করে, হিন্দুস্তান ইউনিলিভার হোক বা হলদিয়া পেট্রোকেমিক্যালস হোক, দেখবেন যখন একটা এমপ্লয়ি ইমেল করে, সেই এমপ্লয়ির ইমেলের মধ্যে তার যে ম্যানেজার আছে সেই ম্যানেজারকে কিন্তু সে সিসি দেখে সে কিন্তু মেল করে, দেখবেন ভালো করে নোটিস করে, সবসময় কিন্তু সিসিতে রেখে সে কিন্তু মেল করে। তাহলে কি এখানে অ্যাকাউন্টেবিলিটি আসছে, কোনো যদি সে কিছু কিছু ভুল যদি করে থাকে সে কিন্তু তাকে কিন্তু কড়া ধরে নিয়ে আসবে, তাকে কিন্তু কড়া ধরে টেনে নিয়ে আসবে। আজকে গভর্নমেন্টের কি সেই অ্যাকাউন্টেবিলিটি আছে? ধরুন সাপোজ মনে করুন আজকে আজকে আমার কোনো একটা ট্রান্সফার হচ্ছে, আমি জানি আমার 2 বছর অন্তর অন্তর ট্রান্সফার এদিক থেকে ওদিক, সেখানে এখানে সেখানে ওদিক হয়। আজকে আমি ধরুন কোনো একটা ভুল কাজ করে দিয়ে গেলাম, সাপোজ মনে করুন কোনো একটা রেকর্ড ঠিকঠাক ভাবে মেনটেন হয়নি, আর আমি বললাম সব অফিস অফিস সব অফিসে তো সেম হয় না, আমি ধরো ওসব ছাড়ুন তো, বাদ দিন, ওসব রেকর্ড রেকর্ড কিছু মেনটেন করতে হবে, ওসব স্টক রেজিস্টার কিছু মেনটেন করতে হবে, ছাড়ো বাদ দিন। তো অফিস আবার আমি 2 বছর টেনিওরে কিছুই মেনটেন করলাম না, আমার পরে যে নেক্সট অফিসার আসছে, নেক্সট অফিসারের মাধ্যমে তার কপালে ঠাস হলো, কেন ঠাস হলো? নেক্সট অফিসার যেই এসছে সেই মুহূর্তে কিন্তু অডিটার এসছে, খুব ভালো মতো অডিটার এসছে। এবার অডিটার এসে বললো যে দাদা আপনার তো স্টক রেকর্ডস কিন্তু কিছু তো মেনটেন হয়নি, তাহলে কি হবে?
তাহলে সেই অ্যাকাউন্টেবল কে হবে এখানে? অ্যাকাউন্টেবল আমি হব না নেক্সট অফিসার যে এসছে সে হবে? নেক্সট অফিসার যে এসছে সে কিন্তু অ্যাকাউন্টেবল হবে। এটাই কিন্তু একটা গভর্নমেন্টের প্রবলেম। ঠিক আছে, এখানে কিন্তু গভর্নমেন্ট কিন্তু মার খেয়েছে যে নেক্সট অফিসার যে আসছে সে কিন্তু অ্যাকাউন্টেবল হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের গভর্নমেন্টে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, যে কারণে আজকে আমাদের গভর্নমেন্ট অনেক 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 প্রাইভেট সেক্টর থেকে অনেক পিছিয়ে। নেক্সট আছে যেটা হচ্ছে enhanced internal control. The audit process often involves a review of internal controls. Internal controls কি? সাপোজ মনে করুন একটা এত বড় কোম্পানি চলছে, তো কোম্পানির প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম তৈরি করা লাগে। ঠিক আছে, মানে হাঁপাতালি কোনো জিনিস কাজ হয় না। আজকে একটা কাস্টমার ঢুকলো, কাস্টমার ঢুকেই একদম অর্ডার প্লেস করে ফেললো, তো প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ বাই স্টেপ একটা সিস্টেম তৈরি করা থাকে। ঠিক আছে, ওই যে স্টেপ বাই স্টেপ সিস্টেমটা তৈরি করা থাকে তাকে বলা হয় ইন্টারনাল কন্ট্রোল। ঠিক আছে, ধরুন কাস্টমার আসলো, কাস্টমার এসে আগেই বসবে হচ্ছে রিসেপশনে, সে আগে খোঁজ নেবে। রিসেপশনে খোঁজ নেবে সেই অফিসার, ধরুন কোনো একটা অফিসারের সাথে সে একটা দেখা করতে এসেছে, তো সেই অফিসার আগে জিজ্ঞেস করবে রিসেপশনে যে রিসেপশনে সেই অফিসার এসছে কিনা। সেই অফিসার যদি প্রেজেন্ট থাকে তাকে রিসেপশন থেকে বলা হয় যে আপনি এখন একটু বসুন, আমাদের অফিসার এখন একটু ব্যস্ত আছেন। ঠিক আছে, সেই ব্যস্ততার মুহূর্তে আপনার সাথে এখন কথা বলতে পারবে না। সেই অফিসার যখন ফ্রি হয়ে থাকবে, সে যখন কাজে ডেস্কে যখন আসবে, তখন তাকে বলা হবে যে আপনি তাহলে চলে আসুন, আপনি অফিসারের সাথে এসে কথা বলুন। ঠিক আছে, এগুলোকে বলা হয় একটা ইন্টারনাল কন্ট্রোল, মানে প্রত্যেকটা জিনিস ইচ এন্ড এভরিথিং একটা স্টেপ বাই স্টেপের মধ্যে একটা মানে কি বলবো, একটা কন্ট্রোলের মধ্যে, একটা বাঁধা ধরা জিনিসের মধ্যে সবকিছু মেনটেন করা হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এনহ্যান্স ইন্টারনাল কন্ট্রোল। তাহলে ইন্টারনাল কন্ট্রোলটা সেটা আরো বাড়ছে, সেই অডিট প্রসেস অফ ইনভলভস আ রিভিউ অফ ইন্টারনাল কন্ট্রোলস। তাহলে প্রত্যেকটা জিনিস যে ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে সেটা একটা রিভিউ তৈরি হয়। ঠিক আছে, অডিট কিন্তু একটা রিভিউ করে যে ইন্টারনাল কন্ট্রোল ঠিকঠাক ভাবে মেনটেন হচ্ছে কিনা, ঠিকঠাক ভাবে কাজ হচ্ছে কিনা। The audit findings may lead to recommendations for improving internal control system. Improve মানে সেই ইন্টারনাল কন্ট্রোল আরো ইমপ্রুভ করা যেতে পারে কিনা, আরো মানে আরো ভালোভাবে তৈরি করা যেতে পারে কিনা, সেটা কিন্তু অডিটারও রেকমেন্ড করে। রিডিউসিং দ্য রিস্ক অফ এরর অ্যান্ড ফ্রড, সেখান থেকে এরর এবং ফ্রড তার যে রিস্ক সেটাও কমাতে পারে উইদিন দ্য অর্গানাইজেশন। নেক্সট হচ্ছে বেঞ্চমার্কিং অ্যান্ড পারফরমেন্স ইভালুয়েশন। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ বেঞ্চমার্কিং? বেঞ্চমার্কিং মানে একটা স্ট্যান্ডার্ড সেট করা। ঠিক আছে, তাকে বলা হয় বেঞ্চমার্কিং। অ্যান্ড পারফরমেন্স ইভালুয়েশন, সেই স্ট্যান্ডার্ড পারফরমেন্স ইভালুয়েশন মানে সেই স্ট্যান্ডার্ডকে রেফার করে বলা হয় যে হ্যাঁ ঠিক আছে, পারফরমেন্সটা ঠিকঠাক ভাবে এসছে। সাপোজ ফর এক্সাম্পল আমি বলে দিই, আহ, উম, কি বলবো, গাড়ি। ঠিক আছে, কারের মধ্যে দেখবেন অনেকগুলো সেগমেন্ট হয়। একটা বলা হয় হ্যাচব্যাক, একটা হয় সেডান। হ্যাচব্যাক গাড়ি কোনগুলো? ফর এক্সাম্পল বালেনো, মারুতি সুজুকি বালেনো, দেখেছেন ছোট গাড়ি, ছোট্ট গাড়ি একদম, মানে ছোট কুচি গাড়ি, বালেনো হোক বা অল্টো হোক, সেগুলোকে বলা হয় হ্যাচব্যাক। ঠিক আছে, একটা হলো কি, একটা হলো সেডান, একটা হলো কি এসইউভি। এসইউভি মানে আপনার যেরকম টাটা সুমো, ঠিক আছে, সেগুলোকে বলা হয় এসইউভি। টাটা সুমো বা মাহিন্দ্রা স্করপিও যেগুলো আছে সেগুলোকে বলা হয় এসইউভি। একটা হয় সাব এসইউভি। সাব এসইউভি মানে 4 মিটারের থেকে কম, 4 মিটারের থেকে কম তাকে বলা হয় সাব এসইউভি। আর একটা হয় সাব সেডান, সেটাও কিন্তু এই 4 মিটার থেকে কম। তাহলে আমি কি করে বুঝলাম যে এই সাব এসইউভি আর সাব সাব সেডান হচ্ছে 4 মিটার থেকে কম? তাহলে এগুলোকে বলা হয় সাব এসইউভি বা সাব সেডান। কেন বলা হচ্ছে না, এখানে একটা বেঞ্চমার্ক তৈরি করা হয়েছে, 4 মিটারটা হচ্ছে বেঞ্চমার্ক। এর থেকে কম হলে, সেগুলোর নাম হয়ে যাবে কি সাব সেডান বা সাব এসইউভি। সিমিলারলি কোন একটা বাইকে যদি পারফরমেন্স ইভালুয়েট করা হয়, তার আরপিএম, সে কত আরপিএম এ কত স্পিড তুলতে পারছে, ঠিক আছে, কত স্পিড, তার ম্যাক্সিমাম স্পিড সে কত তুলতে পারছে, সেটাকে একটা পার্টিকুলার একটা বেঞ্চমার্ক তৈরি করা হয়েছে। সেই বেঞ্চমার্কটাকে সে যদি ক্রস করে, তাহলে আমি বলবো যে হ্যাঁ এই এই কোম্পানি খুব ভালো ইভালুয়েট করেছে, এই কোম্পানি খুব ভালো পারফর্ম করেছে, এই কোম্পানিকে এত এত রেটিং দেওয়া যেতে পারে। একটা পারফরমেন্স ইভালুয়েশন তার একটা রেটিং সিস্টেম তৈরি হচ্ছে। Audit can provide valuable insights for benchmarking and evaluating the company's financial performance over time. This information is essential for strategic planning and decision making. তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ক্ষেত্রেও সেটা কাজে লাগছে এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও সেটা কিন্তু কাজে লাগছে। বোঝা গেল?
এই যে পারফরমেন্স ইভালুয়েট করলে অবভিয়াসলি ভাবে আমি একটা ডিসিশন নিতে পারবো, আমি একটা প্ল্যানিং করতে পারবো, তাই না? যে হ্যাঁ এই কোম্পানি রিক্টা ভালোভাবে খুব কাজ করছে, তাকে একটা অবভিয়াস হবে সেটাকে একটা 5 স্টার রেটিং তাকে দিয়ে যেতে পারে। দেখবেন আহ আম, এই রেটিং গুলো কে দেয় সেটাও বলে দিচ্ছি। ক্রিসিলের নাম শুনেছেন? ক্রিসিল, ক্রিসিল কেউ শোনেননি ক্রিসিলের নাম? পঙ্কজ, ক্রিসিল বা অনিকরা, অনিকরা বা ইকরা, জানেন এগুলো কারা? জানেন? এদেরকে বলা হয় ক্রেডিট রেটিং কোম্পানি, ক্রেডিট রেটিং কোম্পানি। দেখবেন আপনি যে লোন নিচ্ছেন, আপনার কিন্তু একটা রিপোর্ট সবসময় তৈরি হয়, দেখবেন একটা রিপোর্ট তৈরি হয়, এটাকে কি বেশ বলে ভুলে যাচ্ছি, সিভিল রিপোর্ট, সিভিল রিপোর্ট, সরি, সিভিল রিপোর্ট। হ্যাঁ সিভিল স্কোর, এক্স্যাক্টলি 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 সিভিল স্কোর, সিভিল স্কোর বা সিভিল রিপোর্ট যাই হোক। তো এটা কে কে করে? এটা কে করে? এটা করে হচ্ছে কৃষি, কৃষি বা ইকরা বা অনিকরা। সিমিলারলি কোম্পানির ক্ষেত্রেও সেম হয়ে আছে, কোম্পানির কে কতটা ভালো পারফর্ম করছে, সেই যে পারফরমেন্সের যে রেটিং আছে, সেই রেটিংটা কে দেয়? সেই রেটিংটা দিচ্ছে হচ্ছে কৃষি দিচ্ছে। আপনি আগে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন কৃষি কোম্পানিটা কে, কৃষিদের কাজ কি। কৃষিদের কাজ হচ্ছে এই যে যারা যারা যেসব কোম্পানিগুলো লিস্টেড আছে, লিস্টেড যে কোম্পানিগুলো যেমন ধরুন হিন্দুস্তান ইউনিলিভার হলো, পিএনজি হলো, আইটিসি হলো, আমুলা সিমেন্ট হলো, তারপরে হচ্ছে আপনার এশিয়ান পেন্টস হলো, ইচ এন্ড এভরি ওয়ান, ঠিক আছে, ইচ এন্ড এভরি ওয়ান, প্রত্যেকটা প্রত্যেকটা যে কোনো একটা স্টার দেওয়া থাকে, 4 স্টার রেটিং, 5 স্টার রেটিং, এই রেটিং গুলো কে দিচ্ছে? এই রেটিং গুলো দিচ্ছে হচ্ছে কৃষি দিচ্ছে। কৃষিদের কাজ হচ্ছে এই রেটিং গুলো দেওয়া। বোঝা গেল? ক্লিয়ার? লিগাল কমপ্লায়েন্স এন্ড লায়াবিলিটি মিটিগেশন, দেখছেন মানে অডিট করতে এসে কত কিছু জিনিস জানতে পারছেন, কত কিছু জিনিস জানেন না। না আমি আপনাদেরকে বোঝাতে পারছি, এত কিছু জিনিস আপনারা জানেনই না, শোনেনই কখন। Legal compliance and liability mitigation. Through audit, companies can demonstrate their commitment to legal compliance. Legal compliance একটু আগে বলেছিলাম, এবং তার যে লায়াবিলিটি মিটিগেশন, লায়াবিলিটি মিটিগেশন মানে লায়াবিলিটি যেসবগুলো আছে, ধরুন আপনার যে ইনকাম ট্যাক্স লায়াবিলিটি হোক বা জিএসটি লায়াবিলিটি হোক, সেগুলোকে কি করা? সেগুলোকে মিটিগেট করা হয়। মিটিগেট মানে সেই তার যে রিডিউস করা, তাকে বলা হয় মিটিগেট। রিডিউস মানে লায়াবিলিটি মিটিগেশন মানে লায়াবিলিটিকে রিডিউস করা। তার মানে আগে থেকে প্ল্যানিং করতে হলে তাহলে কি হবে? আমি বুঝতে পারবো যে আমার এত টাকা ট্যাক্স পড়ছে, আমার এত টাকা জিএসটি পড়ছে, তাহলে সেইভাবে আমি আগে থেকে প্ল্যান করতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এত টাকা ট্যাক্স পড়ছে, তাহলে তাহলে এই কাজটা না করলে চলে যাবে, ঠিক আছে, এই কাজটা আমাকে যদি করতেই হতো এখন ভাড়া নেই, বা এত টাকা যখন ট্যাক্স পড়ছে তাহলে চলো অন্য একটা স্টেপে গিয়ে এমন ভাবে স্টেপ নিতে হবে যাতে ট্যাক্সটা আমার কম পড়ে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে কি লায়াবিলিটি মিটিগেশন। Through audit, companies can demonstrate their commitment to legal compliance. Additionally, in some jurisdictions, compliance with audit requirements may mitigate potential legal liability for directors and management. তাহলে অডিটর যদি আগে থেকে অডিট করে দেয়, তাহলে অডিট যদি আগে থেকে করে দেওয়া হয়, তাহলে কি হবে? আগে থেকে বোঝা যাবে যে লিগাল কমপ্লায়েন্স গুলো কি কি আছে, এবং মানে লিগালি যে লায়াবিলিটি গুলো তৈরি হচ্ছে, সেই লায়াবিলিটি গুলো সেগুলো কিন্তু মিটিগেট করতে পারবে আগে থেকে অডিট হয়ে যাওয়ার কারণে। নেক্সট হচ্ছে কি বেসিক অ্যাক্সেস টু বি কভার্ড বাই অডিটর অর অডিটর ফাংশন। অডিটর ফাংশন কি? এক্সামিনেশন, খুবই ভালো জিনিস। এক্সামিনেশন হচ্ছে কি? আগেই পড়িয়েছি, এক্সামিনেশন হচ্ছে আপনার বুকস এন্ড ডকুমেন্টস এক্সামিন করবে। বুকস কি? বুকস হচ্ছে ফাইন্যান্সিয়াল রেকর্ডস বা ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টস গুলো মেনটেন করা হচ্ছে সেগুলোকে বলা হয় বুকস। এভিডেন্স কি? অডিটরের কাজ হচ্ছে এভিডেন্স গাদার করা, আগেও বলেছি। ফুল ইনক্লুশন, চেকিং whether all entries in the books or accounts have been taken while preparing financial statements, মানে ফুল ইনক্লুশন মানে সে অডিটর কি কাজ, অডিটরের কাজ হচ্ছে কি সে দেখবে যে হ্যাঁ বুকস ও অ্যাকাউন্টসের প্রত্যেকটা জিনিস, ইচ এন্ড এভরিথিং হ্যাজ বিন রেকর্ডেড, হ্যাজ বিন ফুললি রেকর্ডেড, তাকে বলা হয় ফুল ইনক্লুশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি স্ক্রুটিনি। স্ক্রুটিনি মানে খুঁটিয়ে দেখা, examining whether information contained in financial statements is proper and it does not contain any erroneous or fraudulent entry, মানে কোনো ফ্রড ওখানে কিন্তু কিছু হচ্ছে না, সেটা কিন্তু অডিটরের কাজ হচ্ছে দেখা। ভেরিফিকেশন আছে, অনেক সময় কি হয়, অনেক অ্যাসেট হিডেন আছে, ঠিক আছে, মানে
সরি হিডেন আছে বলছি, হিডেন লায়াবিলিটিস, ঠিক আছে? অনেক সময় কি হয়, ধরুন মনে করুন আমি একটা ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছি। হিডেন লায়াবিলিটি কাকে বলে? অনেক সময় একটা ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছি, আমি ইচ্ছাকৃতভাবে লোনটা দেখালাম না, আমি ইচ্ছাকৃতভাবে লোনটাকে দেখালাম না। আমি বললাম আমার লোন নেই, আমার আমার সব ঠিক আছে, সব ওকে আছে। তাহলে অডিটরের কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিস সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, যে ওখান থেকে তার ডকুমেন্টস সে চেক করবে, যে কোনো লোন নিয়েছে কিনা, তার অ্যাসেট গুলো ঠিকঠাক আছে কিনা, অ্যাসেট গুলো তার নামে আছে কিনা, অন্যান্য অন্যান্য অন্য কারো নামে নেই কিনা, সেটা ভালো করে দেখবে। সাপোজ মনে করুন রঙের অ্যাসেট নিয়েছে, রঙের অ্যাসেট নিয়ে সে কাজ চালাচ্ছে, অথচ সে কিন্তু দেখাচ্ছে যে তার কোনো অ্যাসেট ফ্যাসেট কিছু নেই। তাহলে কি হলো, সেগুলো কিন্তু ভালো করে সে চেক করবে যে হ্যাঁ ঠিকঠাক ভাবে অ্যাসেট গুলো তার নামে রেজিস্ট্রি করা আছে কিনা, সে সেই অ্যাসেট গুলো ইউজ করতে পারে কিনা, লিগালি ইউজ করতে পারে কিনা, সেগুলো একটা অডিটরের কাজ দেখা। নেক্সট হচ্ছে কি স্ট্যাটুটরি কমপ্লায়েন্স। স্ট্যাটুটরি কমপ্লায়েন্স যেটা বলেছিলাম, ইনকাম ট্যাক্স লস, তারপর জিএসটি ল, এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, এগুলো ঠিকঠাক ভাবে রেজিস্ট্রেশন হচ্ছে কিনা, ঠিকঠাক ভাবে কমপ্লায়েন্স হচ্ছে কিনা, কমপ্লায়েন্স গুলো চেক করা যে লিগাল যে রিকোয়ারমেন্টস গুলো সেগুলো মেনটেন ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। নেক্সট হচ্ছে কি ডিসক্লোজার। ডিসক্লোজার কি, যদি কোনো ফ্রড হয়ে থাকে বা যদি কোনো ভুল রেকর্ড হয়ে থাকে, কোনো যদি এরর হয়ে থাকে, এরর বলতে কোনো একটা মিসস্টেটমেন্ট, কোনো একটা ধরুন 100 জায়গায় হয়তো করা হয়েছে 50 টাকা, বা ধরুন 1000 টাকার জায়গায় করা হয়েছে ভুল বশত সেটা করা হয়েছে, যেটা 1000 টাকার জায়গায় 500 করেছে, ঠিক আছে? ভুলের কারণে প্রফিট কমেছে বা বেড়েছে, আইদার হতে পারে কমেছে অথবা বেড়েছে। প্রফিট যদি বেড়ে গিয়ে থাকে, নর্মালি কম হলে কারোর অসুবিধা নেই, ঠিক আছে? প্রফিট বেড়ে গেলেই মুশকিল। প্রফিট যদি বেড়ে গিয়ে থাকে তাহলে সেটাকে রিপোর্ট করতে হয়, আর এখানে কাজ হচ্ছে রিপোর্ট করা। রিপোর্ট কি? রিপোর্ট মানে ডিসক্লোজার। সে ডিসক্লোজ করবে যে ঠিকঠাক ভাবে এখানে করা হয়েছে কিনা। তাহলে এক্সামিনিং whether the information in financial statements is disclosed properly as per accounting principles, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ঠিকঠাকভাবে ফলো করেছে কিনা সেগুলোকে দেখে সে ডিসক্লোজ করবে। ট্রুথ অ্যান্ড ফেয়ারনেস। ট্রুথ অ্যান্ড ফেয়ারনেস মানে checking whether financial statements as a whole represent true and fair view of profit and loss। একটু আগেই বললাম প্রফিট এন্ড লস ঠিকঠাক ভাবে আছে কিনা, সেটা সেটা কাজ হচ্ছে না ভালো করে দেখবে, কারেক্ট আছে কিনা সেটা ভালো করে দেখবে, and our assets and liabilities in the required form। ক্লিয়ার? এত অব্দি কারোর কোনো প্রবলেম? পঙ্কজ, অর্পিতা? কোয়ালিটিজ অফ অ্যান অডিটর। অডিটরের কোয়ালিটি কি কি থাকতে হবে? ইন্টেগ্রিটি। ইন্টেগ্রিটি মানে ইন্টেগ্রিটি অ্যান্ড অবজেক্টিভিটি, ঠিক আছে? ইন্টেগ্রিটি আর অবজেক্টিভিটি মানে নিরপেক্ষভাবে তাকে কাজ করতে হবে। হাইয়েস্ট লেভেল অফ ইন্টিগ্রিটি অ্যান্ড এথিক্যাল স্ট্যান্ডার্ডস, তাকে এথিক্স ফলো করতে হবে। এথিক্স মানে সে কিন্তু তাকে কিন্তু অনেস্ট হতে হবে, ইম্পার্সিয়াল হতে হবে এবং ট্রান্সপারেন্ট হতে হবে ইন দেয়ার অ্যাক্টিভিটিস, ইন দেয়ার অ্যাকশনস অ্যান্ড ডিসিশনস। মানে সে কিন্তু ডিসঅনেস্ট করলে কিন্তু হবে না, পার্সিয়ালি করলে কিন্তু হবে না, এবং সে কিন্তু সে যে কাজে যে লুকোচুরি করছে, ঠিক আছে, কাজে যদি কোনো ফাঁকি মারে বা ধরুন সে কাজে ঠিকঠাকভাবে মনোযোগ দিয়ে কাজ করলো না, ঠিক আছে, ঠিকঠাক ভাবে মনোযোগ দিয়ে যদি কাজ না করে, সে কিন্তু একটা সিএ অ্যাক্ট অনুযায়ী, সিএ অ্যাক্ট অনুযায়ী একটা ক্লজ আছে, সিএ অ্যাক্ট অনুযায়ী সেই ক্লজের মাধ্যম দিয়ে তাকে কিন্তু তার এগেইনস্টে কিন্তু কেস করা হবে। সে কিন্তু সিএ সিএ যদি কোনো মানে এমন কোনো কাজ করলো যে ডিসঅনেস্টলি কাজ করলো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সে কাজে ফাঁকি মারলো, কাজে ফাঁকি মেরে পুরো কাজটাকে একদম পুরো ঘেঁটে ঘ করে দিয়েছে, কিছুই করেনি, ঠিক আছে, মানে একদম মোটা কথা কিছুই করেনি, তাহলে কিন্তু সিএ অ্যাক্ট অনুযায়ী তাকে কিন্তু কেস করা হবে, তার এগেইনস্টে কিন্তু কেস তৈরি হবে, ঠিক আছে? করা যেতেই পারে, ইজিলি করা যাবে, কোনো ব্যাপারই নেই। অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি মানে একটু আগে বললাম ইন্ডিপেন্ডেন্ট ইন দেয়ার অ্যাপ্রোচ। অডিটর্স নিড টু অ্যাপ্রোচ দেয়ার ওয়ার্ক উইথ অবজেক্টিভিটি, অ্যাভয়েডিং biases and conflicts of interest. An objective mindset is essential for making fair and impartial judgment during the audit process। বোঝা যাচ্ছে? প্রফেশনাল স্কেপটিসিজম একটু আগে বলেছিলাম, প্রফেশনাল ক্রিটিক্যাল মাইন্ডেড হতে হবে। A healthy level of skepticism is crucial for auditors. They should critically assess information, question assumptions। সাপোজ মনে করুন অনেক সময় কি হয়, আহ
অ্যাজাম্পশন বলতে ডিপ্রিসিয়েশন, ঠিক আছে। ডিপ্রিসিয়েশন অনেক সময় কি হয়, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি বলছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে যে আপনি রিটার্ন অন ভ্যালু নিতে পারেন, ডিপ্রিসিয়েশন করতে পারেন বা স্ট্রেট লাইন ভ্যালু করতে পারেন, কিন্তু যেটা ফলো করা হচ্ছে সেটা কিন্তু কনসিস্টেন্টলি প্রত্যেকটা বছরে, আগামী দিনে প্রত্যেকটা বছরে কিন্তু ফলো করা হয়, ঠিক আছে। হুট করে গিয়ে 5 বছরের মাথায় গিয়ে আপনি অ্যাজাম্পশন চেঞ্জ করে ফেললেন যে না আমরা স্ট্রেট লাইন ফলো করবো না, আমরা রিটার্ন ফলো করবো না, ফলো করেছেন করেছেন, ঠিক আছে, তার যে অ্যাজাম্পশনটা আছে সেটা কিন্তু অ্যাজাম্পশনটা কিন্তু কনসিস্টেন্ট হতে হবে, মানে মানে অ্যাজাম্পশনটা কিন্তু ঠিকঠাক ভাবে মেনটেন করতে হবে। ঠিকঠাক ভাবে যদি মেনটেন না হয় তাহলে কিন্তু সেই অ্যাজাম্পশনটাও ও কিন্তু কোয়েশ্চেন, ও কিন্তু কোয়ারি করবে, অডিটর কিন্তু কোয়ারি করবে যে আপনি কি বেসিসে, কি অ্যাজাম্পশন নিয়ে আপনি এই এন্ট্রিটা করলেন, কি অ্যাজাম্পশন নিয়ে আপনি এন্ট্রিটা পাস করলেন, সেই সেটা কিন্তু সে প্রশ্ন করতেই পারে। and be alert to the possibility of errors or fraud. এরর অর ফ্রড হওয়ার ক্ষেত্রে তাকে কিন্তু অ্যালার্ট হয়ে থাকতে হবে সবসময়। এই জায়গা থেকে কিন্তু ফ্রড অথবা ভুল হতেই পারে। ইন্ডিপেন্ডেন্স, অডিটর মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য এন্টিটি দে আর অডিটিং। ইন্ডিপেন্ডেন্সের জন্য একটা রিপোর্ট তৈরি করা হয়। ফর এক্সাম্পল লিস্টেড যে কোম্পানিগুলো আছে, যেমন ধরুন হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, রিলায়েন্স, অডিটর যখন অডিট করতে আসার আগে তাকে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্স রিপোর্ট তৈরি করতে হয়। ইন্ডিপেন্ডেন্স রিপোর্ট তাকে সাইন করে তাকে দিতে হবে ক্লায়েন্টকে। ইন্ডিপেন্ডেন্স রিপোর্ট মানে কি, মানে অডিটর যে অডিট করতে এসছে সে কিন্তু এই রিলায়েন্স কোম্পানি কোনো শেয়ার নেয়নি, বা আইটিসি কোম্পানি কোনো শেয়ার নেয়নি, বা হিন্দুস্তান ইউনিলিভারের কোনো শেয়ার তার কাছে কিন্তু নেই, বা এইসব কোম্পানির ক্ষেত্রে কিন্তু সে কিন্তু কোনো লোন নেয়নি, ঠিক আছে, সে কিন্তু কোনো লোন নিয়ে আসেনি, ঠিক আছে। লোন নিয়ে থাকলে কি হবে, লোন বা শেয়ার যদি নিয়ে থাকে তাহলে কি করবে, সে আরো ভালোভাবে তাদের হয়ে তাহলে কাজ করবে। কিন্তু অডিটরের কাজ কিন্তু তাদের হয়ে নয়, তাদের হয়ে কাজ করবে, ইনভেস্টরের হয়ে কাজ করবে, ইনভেস্টর বা স্টেক হোল্ডারের হয়ে কাজ করবে, নট ফর দ্য পারপাস অফ ক্লায়েন্ট, নট ফর, মানে ক্লায়েন্টের হয়ে কিন্তু সে কাজ করবে না, সে কাজ করবে কার হয়ে, ইনভেস্টরের হয়ে বা কোনো স্টেক হোল্ডারের হয়ে বা কোনো এমপ্লয়ের ক্ষেত্রে হয়ে, তাদের হয়ে সে কিন্তু কাজ করবে। বোঝা যাচ্ছে? টেকনিক্যাল কম্পিটেন্স, টেকনিক্যাল কম্পিটেন্স মানে auditors need a strong foundation in accounting principles, auditing standards, and relevant laws and regulations. অডিটর কিন্তু স্ট্রং ফাউন্ডেশন থাকা দরকার, স্ট্রং ফাউন্ডেশন মানে নলেজ,